আজকের আলোচনায় থাকছে বগুড়ায় রাম বিগ্রহ নির্মাতা তরুণী দাস গ্রেপ্তার, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণে স্থগিতে আইনি নোটিশ, আরো থাকছে এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলন ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি। এই তিন বিষয় নিয়েই আলোচনা করব। দর্শক চাইলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। চলুন শুরু করি। আমাদের সাথে যুক্ত আছেন রাজনীতি বিশ্লেষক শেখ ফরিদ, পরে অবশ্য রাশেদ হায়দার আমাদের সাথে যুক্ত হবে। ফরিদ ভাই, আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার দর্শকদের শুভেচ্ছা, সালাম এবং নমস্কার। ফরিদ ভাই অবশ্যই বিষয়টি অবগত আছেন, বগুড়ায় রাম বিগ্রহ নির্মাতা তরুণী দাস ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন। এ নিয়ে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তার বিরুদ্ধে অভিযোগ তিনি 9,35,00,000 টাকা মানি লন্ডারিং করেছেন। ফরিদ ভাই, এই বিষয়ে আপনার কাছ থেকে একটু আলোচনা চাইব যে হঠাৎ করে তরুণী দাসের গ্রেপ্তারের পিছনে কি কেবল এই ক্লু? ফরিদ ভাই। ধন্যবাদ আপনাকে, সেই সাথে আমাদের সাথে যুক্ত হয়েছেন মহামান্য আদম ব্যাপারী ইউনূসের প্রতিবেশী এবং মহামান্য পিনাকি ভট্টের প্রতিবেশী আমাদের সাথে ফ্রান্স থেকে যুক্ত হয়েছেন, তাকেও শুভেচ্ছা এবং সেই সাথে আপনার দর্শকদের আবারও সালাম, নমস্কার এবং শুভেচ্ছা। আপনি যেহেতু হরিদাস চন্দ্র তরুণী দাস তাকে নিয়ে শুরু করেছেন বক্তব্য, বাংলাদেশে এখন সবচেয়ে বড় খবর এটা। এখন তারেক রহমানের চাইতে বেশি আলোচনায় যিনি এসেছেন, জামাতের সাদা শকুনের চাইতে বেশি যিনি আসছেন, তিনি হচ্ছেন মাত্র ইন্টারমিডিয়েট পাস এবং নিচু জাতের হিন্দু। সে নিজে বলেছে, আমি বলি নাই। অদ্ভুত ব্যাপার, একটা মূর্তির কত ক্ষমতা দেখেছেন। সারা জীবন মুসলিম পরিবারে জন্ম নেওয়ার ফলে আমরা জেনে এসেছি এবং বাস্তবিকও তাই দেখলাম যে মূর্তির কোনো ক্ষমতা নাই। কি মাটির মূর্তি, কি পাথরের মূর্তি, কি স্বর্ণের মূর্তি, কারো কোনো ক্ষমতা নাই। হীরার মূর্তি ক্ষমতা নাই। অবশ্য হীরা স্বর্ণের হলে একটু ক্ষমতা আছে, সেটা ভাঙে না, আরবরা সেটা নিয়ে চলে যায়, মুসলমানেরা সেটা আবার নেওয়া যায়। বুঝতে পারছেন, ইসলামের ইতিহাসে দেখবেন যে সোনার মূর্তি তুলে নিয়ে যাওয়া যায়, ওটা বলছে এটা দেশে ফেরত আনবা, কিন্তু মাটির মূর্তি ভেঙে আসবা, মন্দির ভেঙে আসবা। স্বর্ণের হলে নিয়ে যাইতে হয়। বুঝলাম যে একটা মাটির মূর্তির যে কত ক্ষমতা, তার সম্পূর্ণ নির্মাণ এখন হয়েই সারে নেই। 81 ফুট নাকি 82 ফুট, বাপরে বাপ। পুরো বাংলাদেশে একজন ইন্টারমিডিয়েট পাস, একেবারেই নিচু জাতের হিন্দু, মানে আমার ভাষায় আমি পৃথিবীর কোনো মানুষকে নিচু জাত মনে করি না, আমার বক্তব্য না, এটা তার ভাষা। সে আমার সাক্ষাৎকারে বলেছিল, আমাকে ফোনে বলছে, দাদা আমি নিচু জাতের হিন্দু, তো কোনো হিন্দু আমাকে সহ্য করতে পারছে না। তো সেই নিচু জাতের হিন্দু কি একটা মূর্তির ক্ষমতা দেখেন। 95% মুসলমানের দেশে সে এখন সুপার ডুপার স্টার, সে সার্থক। সারা পৃথিবী তাকে এখন চিনে। সারা পৃথিবী ব্রাহ্মণ না চক্রবর্তী ফক্রবর্তী, এক চক্রবর্তী তো গরুর মাংস বিলায় দুনিয়াতে পরিস্থিতি হইতে চেয়েছিল, বুঝতেছে না সে। কিন্তু এই দেখেন, একটা নিচু জাতের হিন্দু সারা দুনিয়াতে সেইভাবে পরিস্থিতি পেয়ে গেল। আর এটা বাংলাদেশ সরকারের। আমার তো তরুণী দাসের উচিত যে তার আর একটা ওই কাশি মেরে এদের খাওয়ানো, এত উপকার তার করলো। কিন্তু পাশাপাশি এটাও বোঝা গেল একটা মূর্তির কত ক্ষমতা। আমি এখন থেকে বিশ্বাস কর, তরুণী দাস গ্রেপ্তারের পরে বুঝতে পারলাম যে মূর্তির ক্ষমতা আছে। এটা আমার এখন বিশ্বাস। তার উপর আবার রাম মূর্তি, তার ক্ষমতা আছে, এটা আমি আজকে থেকে বিশ্বাস করতেছি। নইলে আমরা তাকে নিয়ে কেন আলোচনা করবো? আর আমরা তো দূরের কথা, সারা বাংলাদেশে এমন কোন পত্রিকা, দুনিয়ার এমন কোন মিডিয়া নাই যেখানে তার ছবি আসেনি। মানে তাকে বললামই তো যে সে তো সার্থক, সে তো, যারা তাকে বলে যে সে নাকি ব্যবসার জন্য এটা করেছিল, তারা তো ব্যবসার ব্যবস্থা তো করেই দিলেন। আপনারাই তো তাকে সুপারস্টার বানাই দিলেন। 1000 ফরিদ তো তার কাছে কিছু না, 1000 কায়দার তার কাছে কিছু, এমনকি সাকিব খান তার কাছে কিছু না। সাকিব খানের এমন কোন নিউজ আসে না এত পরিচালিত হয়, বাংলাদেশের কোনো নায়ক বেরিয়ে আসে না, কোনো নায়ক বেরিয়ে না। বলতে পারবে কেউ? আসবে না। আমার মনে হয় আপনারা তো কম বয়স না, এরকম প্রচার কোনোদিনই পৃথিবীতে আসে নাই। বাংলাদেশের এমন কোন ইউটিউব চ্যানেল নাই যেখানে তাকে নিয়ে আলোচনা হচ্ছে না। বাংলাদেশের এমন কোন মিডিয়া নাই যেখানে আলোচনা সারা দুনিয়া চলে গেছে। তো যাই হোক, এবার আসি যে তার গ্রেপ্তারটা কেন। এটা সরাসরি প্রতারণা। 2018 সালের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর চাইতে আর হাস্যকর কি হইতে পারে? হায়দার সাহেবকে আমি গ্রেপ্তার করলাম 2018 সালের মামলায়। তারপরে মামলার বাদী মনে করেন আপনি জীবনে 350 মামলা করেছেন। আচ্ছা, কোনো ভদ্রলোক 350 মামলা করে? আমার এটাকে বোঝান। ধরে নিলাম তরুণী দাস দোষী, মহাদোষী, এমনিতেই হিন্দু, তারপর আবার নিচু জাত, তার উপর আবার ইন্টারমিডিয়েট পাস। ইন্টারমিডিয়েট না, আন্ডার মেট্রিক কিন্তু উপদেষ্টা হয়ে গেছিল, যাতা মনে করেন না। ওই যে তিশার ভাতা, আমার বোনের ভাতা, সে কিন্তু আন্ডার মেট্রিক হয়। এই দেশে যেমন ডক্টরেট হয়েছিল, মানে মানুষ কিন্তু হাই রে হাই, ডক্টর ইউনূস আসছে কেন, উনি বিরাট বড় জ্ঞানী পৃথিবীতে, কিন্তু আন্ডার মেট্রিক তিশার ভাতা
গিদর ফারুকির যে সরোয়ার নাকি গিদর ফারুকি যে আমলো সরোয়ার ফারুকি তাকে যে প্রতিষ্ঠান লিডার বলে না, অথচ এখন লেখা আছে যে বাংলাদেশে নাকি ইন্টারমিডিয়েট পাস ছাড়া চেয়ারম্যান হইতে পারবে না। তাহলে আন্ডার মেট্রিককে কিভাবে উপদেষ্টা বানালো আমার তো এটা মাথায় ঢোকে না। ওই প্রসঙ্গ বাদ দিলাম। আমার ভাবির পোলাদের আইন যখন পাল্টা যায় কখনো তারা সুরার নাম পাল্টাই ফেলতে পারে, আর এরা তো বাংলাদেশের আইন সেটাও রাখেন। এই যে তরুণী দাস একদিকে ইন্টারমিডিয়েট পাস, আরেকদিকে নমশূদ্র, আরেকদিকে হলো গরিব মানুষের পোলা, এই ব্যক্তি একটি 40 কোটি টাকা প্রজেক্ট নিয়েছে। এটা কি কাহাতক দিলে সয় বুঝ না হিন্দুদের সইতেছে, না মুসলমানের সইতেছে, না বাংলাদেশ সরকারের সইতেছে, না মৌলবীদের সাথে। মৌলবীরা হায় হায় রে, আমরা লিল্লা খায় খায় ঘরের গুস্ত বরজের মোটা বানায় পেট করে, আর মাঝে মাঝে বলৎকার করে বলা। আর তরুণী দাস এত বড় প্রজেক্ট নিয়েছে, 2টা মন্দির বানাইছে, রাধাকৃষ্ণ মন্দির, তারপর একটা কি যেন মন্দির, তারপরে আবার ভগবান রামের 81 ফুট নাকি 82 ফুট মূর্তি। হায় 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 হাই হোসেন করা শুরু করছে। কারো চোখে আর সহ্য হইতেছে না। তারপর একটা হাসপাতাল বানাইছে, একটা বৃদ্ধাশ্রম বানাইছে, সহ্য হইতেছে না। তাই তাকে হিন্দু আর মুসলমান মিলে তাকে গ্রেপ্তার করেন। 2018 সালের মামলা, তো মানি লন্ডারিং আর কোন মামলা হইলে 2 খান কথা ছিল। তার উপর আবার কি 350 যে মামলার বাদীর 350 মামলার বাদীকে সামনে আনে না কেন আমাকে বলেন তো? সে যদি দোষী হইতো, সে একটা নিম্ন পরিবার, নিম্ন মানে দরিদ্র পরিবারে অশিক্ষিত মানুষ, ইন্টারমিডিয়েট পাস বাংলাদেশে কিছুই না, ঠিক আছে। আজকাল ডক্টরেট কিছু মনে করে না। তসলিমা নাসরিন 3টা ডক্টরেট নিচে, তার কথা কেউ শুনে না। ডক্টর হুমায়ুন আজাদের 3টা ডক্টরেট, তার কথা কেউ শুনে না। তো এখন এই যে ইন্টারমিডিয়েট পাস তো শিক্ষিত হইতে পারে না, তাহলে সেই ব্যক্তিটিকে আপনি মামলা করাইলেন, তার বিরুদ্ধে আপনি বাদীকে একটু আইন আমাদের দেখেন, আমরা বাদীকে একটু দেখতে চাই। মহান বাদীটাকে ধরে নিলাম সে টাউট বাটপার ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, সে যদি বাটপার হইতো, 40 কোটি টাকা ভাই, 1-2 টাকা ভাই, কি বলেন হায়দার ভাই? আপনি তো ফ্রান্সে থাকেন, 40 কোটি টাকা কি ফ্রান্সের হিসাবে কি বাংলাদেশের 40 কোটি টাকা যদি কেউ ব্যালেন্স করেন ইউরো, একেবারে কি কম ভাই? একেবারে কম। বহু সে তো টাকা। পালায়, সে তো পালায় পিনাকির পাশে, দাদা আমার নিয়ে যান। পিনাকির 1 কোটি টাকা দিলে তোর নিয়ে যাই চলে যাইতো। পিনাকির লাগবে কে? জামাতের যদি 50 লাখ টাকা দিত, দাদা আমার একটু পার করে দেন, ওরা তো পার করে দিত। তাহলে সে তো লোভী হইলে, সে মিথ্যুক হইলে সে তো চলে যেতে পারতো। নিজের পক্ষে তো ভারত পালাইতে পারতো টাকা পয়সা নেই নাকি? তাও তো সে যায় নাই। কিন্তু বাংলাদেশে গোলাম আজম, ওর কি ভারতের নাগরিকত্ব আছে? নাই। কিন্তু গোলাম আজমের 2 পোলার নাগরিকত্ব ইউকের। বাংলাদেশে অনেক নেতা মন্ত্রীর নাগরিকত্ব পাওয়া যাবে ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, রাইট? এটা আপনার আমার সাথে ভালো জানেন। গোলাম আজমের 2 পোলার। ইভেন বাংলাদেশের যারা মন্ত্রী এমপিতে আছেন, কেউ কেউ বলে যে উপদেষ্টা পরিষদের 2/3 ছিল হলো বিদেশি নাগরিক। তাহলে এখানে দোষ হয়ে গেল তার, মানে এইরকম একটা আর কি। তার সাথে আমার সর্বশেষ কথা হয়েছিল শনিবার রাতের 11টার দিকে বাংলাদেশ সময়। সে আমাকে ধন্যবাদ দেওয়ার জন্য ফোন দিচ্ছিল, কিন্তু আমি বোধহয় দিন ব্যস্ত ছিলাম কারো না কারো চ্যানেলে। যাই হোক, সে 11টার সময় 11টা 5 তার সাথে কথা হয়, কিছু আলোচনা হয়। সে একটা পর্যায়ে বলে, ভাই আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য আমি ফোন দিতেছি। কেন? আপনার সাথে লাইভে যাওয়ার পরে আমার এখানে যেই আসে বলে ফরিদ ভাইয়ের লাইভ দেখে এখানে আসছি, তার তার অনুষ্ঠানটা, তার ইউটিউবে আপনার সাক্ষাৎকার দেখে এখানে আসছি। এবং সে বললো কিভাবে বন্যায় নিপীড়িত মানুষদের কিভাবে টাকা পয়সা দিবে, এগুলো আমার সাথে আলোচনা করলো। এবং বললো অলরেডি 2.5 লাখ নাকি 3.5 লাখ, এটা আমার মনে পড়ে না, ওই দিন আমি বলছি আমার মনে পড়তেছে না টাকাটা শুনে, হয় 2.5 লাখ না 3 লাখ বলছে। এটা দিয়েছি, আরো দাদা দিব। আর দাদা আপনাকে ধন্যবাদ, এটা বললো যে সুযোগ কোনোদিন পাইলে আপনি আইসেন। আমি বলছি হ্যাঁ, আপনার হাসপাতাল দেখতে যাবো। কি বলছে? হাসপাতাল দেখতে যাবো। তো এই লোকটাকে গ্রেপ্তার করলো। সে যদি পালাইতেই চাইতো রে ভাই, পাট পারি হইতো, তাহলে তো সে ভারতে চলে যেত। কেন এখানে থেকে সে জানে না তারা গ্রেপ্তার করবে? অবশ্য তার বিশ্বাস ছিল পুলিশ তাকে গ্রেপ্তার করবে না। আমি বলেছি দেখেন, দাদা পুলিশ, আমি বলছি আপনাকে গ্রেপ্তার করবো, তবে আপনি পালায় যায় না, দরকার গ্রেপ্তার হন। যে কেন? পালাবো কেন? আমি যে আপনার চাইতেছে আপনি পালান, কারণ আপনি পালালেই বিভিন্ন ঘটনা সুন্দর করে মাখানো যাবে, বলা যাবে এই যে ভারতের দালাল, রয়ের দালাল ছিল। আমি তো পালাবো না, আমার দেশ থেকে যাবো কেন? আমরা তাহলে আপনি গ্রেপ্তার করেন না? না দাদা আমি গ্রেপ্তার করবো না। কেন? পুলিশ আমার বলছে আমার নামে কোনো তদন্তকারী কিছু পায় নাই, গোয়েন্দারা বলছে, আর্মিরা বলছে আমার গ্রেপ্তার করবে না। তবে সে সংশয় পোষণ করেছিল যে তারে মব করে উস্কে দিয়ে তাকে মেরে ফেলবে। আমি বলছি না, প্রথমে আপনাকে পালানোর সুযোগ দেবে, আপনি পালাইতে যাবেন না যখন, তখন গ্রেপ্তার করবে। আর গ্রেপ্তারের পরেও যদি আপনাকে ঠেকানো না যায়, আপনাকে ভায়োলেন্স করে মেরে ফেলবে। তো বলেন কি দাদা যে হ্যাঁ, তার 24 ঘন্টা পার হয়নি, তাকে গ্রেপ্তার করবে। তারপর আরো কিছু প্রসঙ্গে আলাপ হয়েছে, তার ভবিষ্যৎ পরিকল্পনা কি। বলছে যে দাদা আপনাদের কোনো পরামর্শ থাকলে দিয়েন। আমি বলছে যে আরো যারা বিজ্ঞ ব্যক্তি আছে তারা যদি কোনো ভালো পরামর্শ আমাকে দিয়ে, এগুলো আলোচনা হয়েছে। তো এই ব্যক্তিটাকে গ্রেপ্তার করে আমি হঠাৎ করে দেখলাম যে পরের দিন দেখি যে গভীর রাতে তাকে গ্রেপ্তার করেছে। আমার অন্তত 100%, যেটা বলতেছিলাম, এটা টোটালি প্রতারণা। হ্যাঁ, ফরিদ ভাই তার বিরুদ্ধে 9,35,00,000 টাকা মানি লন্ডারিং এর অভিযোগ সরকারের আদালতে তিনি অস্বীকার করেছেন, এবং তিনি বলেছেন দেশে এবং বিদেশে বিভিন্ন সোর্স যারা ভক্ত তারা জি দান করেছে বা ঠিকই ডোনেশন বলেছে। করেছে,
ওই টাকা তার কাছে মানি লন্ডারিং কোনো অর্থ নেই। এই তার বক্তব্য আর তার আইনজীবীর মাধ্যমে সাংবাদিকদের তুলে ধরা হয়েছিল। এই হলো মূলত মূল কারণ। উনি ঠিকই এখন বলেছে। আরেকটা বিষয় হলো, আপনি দেখেন চিন্ময় কৃষ্ণ দাস, বিষয়গুলোকে কোনোভাবে কি মিলাতে পারেন? এই এই যে তরুণী দাস, তারপরে চিন্ময় কৃষ্ণ দাস, এই যে হিন্দু নেতা যারা, সনাতনীদের নেতা যারা যারা খুবই গুরুত্বপূর্ণ মনে হয়, তাদের বিরুদ্ধে কি এটা কি আন্দোলনকারীদের চাপে পড়েই কি তাকে গ্রেপ্তার করা হলো, নাকি আসলেই তিনি অপরাধী? শুনেন, সরকার যদি কালকে আপনার বলে তুই মানি লন্ডারিং করছিস, কিভাবে? যে ফ্রান্স থেকে হায়দার, রাশেদ হায়দার পাঠাইছে, আর উগান্ডা থেকে শেখ ফরিদ পাঠাইছে, কি করতে হবে আপনি? আর দুইটা বাড়ি দিবে পাশার উপরে, আর বলবে সাইন কর, আদালতে বলবি। আমরা উপায় আছে না বলে? উপায় আছে আপনার? বলেন তো আপনি, উপায় আছে আপনার? কালকে যদি আপনাদের বলে, কোনো উপায় নাই আপনার, কারণ মায়ের উপর তো ওষুধ নাই, জীবনের ভয় সবারই আছে, অত্যাচার আপনি কত সহ্য করবেন? আর তার কথা যেটা বললেন, এটা একদিকে হলো বাংলাদেশের হেফাজতি জামাতি, হিজবুত তাহরির, হিজবুতি জঙ্গি, তারপর বাংলাদেশে থাকা পাকিস্তানের যত জঙ্গি সংগঠন আছে, এমনকি হামাসের সমর্থক আছে, এদের চাপে সরকার রেখে গ্রেপ্তার। এই যে মামুনুল হক, পাইনুল হক চিন্তা করলো, কিরে বাবা, আমি এত বড় জাতীয় নেতা, আমার চিনে না, এ কোথাকার কোন হরিদাস পাল, তারা সবাই পাল মশাই বলে ডাকে, বিরাট বেজ্জতি না? হিন্দুরাই শরম পাইতেছে রে ভাই, হিন্দুরা। আর যাদের কথা বললেন, এই চিন্ময় কৃষ্ণ দাস আর হরিদাস পাল, হরিদাস পাল কিন্তু কোন রাজনীতিতে নেই, তার কাছেও নাই, এজন্য তো রাজনৈতিক মামলা দেওয়া যায় নাই। এরে এরে বহুবার চেষ্টা করছে রয়্যাল এজেন্ট বলে গ্রেপ্তার করার, ইত্যাদি দিতে পারে নাই, এর কোনো গ্রেপ্তার করার সুযোগ নাই সরকারের। তাই এরকম একটা থার্ড ক্লাস মামলা, ফোর্থ ক্লাস একটা মামলা দিচ্ছে, এটা হাইকোর্ট সবাই জানে। মানি লন্ডারিং যদি মামলা দেয়, বাংলাদেশে এই মুহূর্তে কমপক্ষে 10 লক্ষ লোকের জেলে ঢোকানো হবে। কারণ যারা বিদেশে যায় টাকা কি ডলার করে নিয়ে যায়, এই দেশে টাকা তো হুন্ডি করে নিয়ে যেতে হয়, কে না জানে। আর 9 কোটি সে আনছে, পাঠায় নাই কিন্তু। কি অভিযোগ আনছে? বিরাট অপরাধ করছে, মানুষ হুন্ডি করে নিয়ে যাইতেছে, ওটা ধরার মুরত নাই বাংলাদেশ সরকারের, বাংলাদেশের হেফাজত জামাতের, বাংলাদেশের চরমন চামড়া নাই পীরের, আমার ভাবির ফলাদের, সরকারের কোনো মুরত নাই। আর যে লোক আনছে তারে ধরতে, বাপ বাবা, সাব্বাস সাব্বাস। মানে সে আনাটা দোষ হয়েছে। আরে ভাই, রেমিটেন্স আসছে, তুমি খোঁজো কেন? রেমিটেন্স সে যদি আইনেও থাকে, বাটপারি করে, ভালো করছে বাংলাদেশ। তো আমি তোর পুরস্কার দিতাম, ভালো করছো আরো নিয়ে। আমি তোর পুরস্কার, আমি যদি ওই এলাকার ডিসি হইতাম, আমার পুরস্কার দিতাম। আমি যদি এলাকার এমপি হইতাম, আমার সংবর্ধনা দিতাম। আমি বাংলাদেশের মন্ত্রী হইলে কইতাম, তুই আয়, তোর আর কি কি চাপ লাগবে বল, আর এরকম নিয়ে আয়। প্রতি মাসে নিয়ে আয় 9 কোটি টাকা করে, প্রতিদিন আন পারলে, আমি এটা বলতাম। কিন্তু ওই যে বাংলাদেশ এখন একটু অজুহাত তো লাগবে, কয় 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 সিংহ মহাশয়, আমার আপনি খান কে? কয় তুই জল গোলা করছস, কয় পানি তো পরিষ্কার, আর আমি তো ভাটিতে, কয় তোর বাপ করছিল 10 বছর আগে, তাই তোরে খাম। এরকম অজুহাত দেখায় এই হরিদাস পাল, হরিদাস চন্দ্র, তরুণী দাসকে এইভাবে গ্রেপ্তার করলো। ফাও একটা মামলা, আপনি কিয়ামত পর্যন্ত এই মামলা আদালতে প্রমাণ করতে পারবেন? আপনি কোনোদিনই পারবেন না। একটা মানুষ যদি বিদেশ থেকে টাকা এনে মন্দির বানানো অপরাধ হয়ে থাকে বাংলাদেশ আইনে, তাহলে হাটাজারি মাদ্রাসার প্রথমে, হাটাজারি মাদ্রাসার যারা আছে সবগুলো অ্যারেস্ট করতে হবে, চরমনাই পীরের গ্রেপ্তার করতে হবে, বাংলাদেশের সব পীরকে গ্রেপ্তার করতে, জামাতকে আগে গ্রেপ্তার করতে হবে, জামাতের সব নেতাকে গ্রেপ্তার করতে হবে। কারণ এই দেশের যত মাদ্রাসা আছে সব বানাই কারা? বিদেশ থেকে টাকা পাঠায় না? সমস্যা কি? ওইখানে 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 আমিও টাকা পাঠাইছি, কি দোষ হয়েছে? ধরেন আমি টাকা পাঠাইছি, ধরেন কি দোষ হয়েছে? একটা যে ছেলে ওইখানে 40 কোটি টাকা তোর বাপের টাকা দিয়ে করে, অবশ্যই অনুদান দিয়ে করছে, কি সমস্যা হয়েছে সেখানে? আপনি দেখবেন সে বিদেশে টাকা পাঠাইছে কিনা, সেটা আপনি দেখবেন। হুন্ডি আম করে শিখান না কোনটা হুন্ডি? মোতালে প্লাজা হুন্ডি হয় না? পুরান ঢাকায় তো সারাদিনই হুন্ডি, প্রতিদিন লাখ লাখ টাকা না, মিনিমাম 100 কোটি টাকা হুন্ডিতে। জান না দেখি মুরত আছে কিনা, ওটা তো 7 বারে হাজি যায়, ধরতে আর সাহসে পড়ায় না, তাই না? জান না সিটাং, জান না দেখি কোটি কোটি টাকা হুন্ডি হইতেছে প্রতি মুহূর্তে, জান না? পল্টনে যান না, পল্টনের যেগুলো অফিস আছে, অনেক অফিস আছে, সবগুলো ব্যবসায়ী তো হুন্ডি করা। কে না, আচ্ছা কে না জানে কে বড় বড় এই বাংলাদেশে যারা হুন্ডি করে তাদের আর কাছে তরুণী দাসেরই মনে পড়লো যে বাংলাদেশে একটা একটা বৃদ্ধাশ্রম বানিয়ে কমপ্লিট করেছে, হাসপাতাল অর্ধেক হয়েছে। তারা অপরাধ কি? মূর্তি বানিয়েছে। মূর্তি হলো সমস্যা। তো মূর্তি অনেক ক্ষমতা, যে বাংলাদেশে একটা না মূর্তি হলে বাংলাদেশে ইমান খতরেমে হয়ে যাবে। ইসলাম কোথায়? হাই রে ইসলাম, এই প্রথম জাল আমাদের বাপ মায়েদেরও ইসলাম পালন করতে দেখেছি, আমরাও ছোটবেলায় ইসলাম পালন করেছি, আরো ভালো মানুষ ইসলাম পালন, ইসলাম কোনোদিনই খতরেমে আসে নাই। 81 ফুট রামের মূর্তি আসলে বাংলাদেশে ইসলাম খতরেমে হয়ে যায়। এর আগে একবার ইসলাম খতরেমে হয়েছিল 1971 সালে, তার আগে একবার ইসলাম খতরেমে গিয়েছিল 1952 সালে, আবার যখনই আওয়ামী লীগ ক্ষমতা আসে তখন ইসলাম খতরেমে। আবার এতদিনে একটা তরুণী, কোথাকার কোন তরুণী দাস, কেউ তাকে চিনে না, সেই ব্যক্তি, অখ্যাত একটা ব্যক্তি, একটা মূর্তি, কি হইতো মূর্তি বাংলাদেশ ইসলাম খতমে। 10 লক্ষ মসজিদ মাদ্রাসা ইসলাম টিকাইতে পারে না এক মূর্তির সামনে, 26 লক্ষ হাফেজ থাকতে ইসলাম খতমে। বাহ, এরকম ইসলাম না থাকাই গেল।
এরকম একটা মূর্তির জন্য যদি ইসলাম খতরেমে থাকে, ওরকম ইসলাম ভাই আমার করে দরকার নাই। আমি দুঃখিত, এটা কি আমি ভুল বলছি কিনা বলেন? এত দুর্বল ইসলাম আপনি কি করবেন ভাই? যে ইসলামে একটা 81 ফুট রামের মূর্তি দেখলে সনাতনী, তাও একটা নিম্ন বর্ণের হিন্দু বানায় আপনি ইসলাম খতরেমে, তার জন্য মিথ্যা মামলা দিয়ে আপনাকে জেলে পাঠাইতে হয়। বাহ! কিন্তু মনে রাখেন, মরা শামুকে কিন্তু পা কাটে, তারেক রহমানের পা কিন্তু কেটে গেছে, বুঝতেই পারেনি। জামাতের পা কিন্তু কেটে গেছে, বুঝতেই পারে নাই। এখন বলবেন যে ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করার কিছু হয় নাই, এটা দিয়ে তো কি বিপদ হবে? চিন্ময় কৃষ্ণ দাস হলো তাজা শামুক, তাজা শামুকে পা দিলে ব্যথা পাবেন, বেশ ব্যথা পাবেন, কাটবেন। কিন্তু মরা শামুক যত পুরানো, ছোটবেলা খেলেন নাই গ্রামে গঞ্জে, মরা শামুকে যার পাছায় লাগছে আর পায়ে, তার কতদিন বিছানায় থাকা লাগছে। তরুণী দাস কিন্তু মরা শামুক। তবে এটা খুবই খারাপ হয়েছে, এটা বাংলাদেশের ইসলাম ধর্মের জন্য ক্ষতি হয়েছে, মুসলিম সম্প্রদায়ের ক্ষতি হয়েছে, বাংলাদেশ সরকারের ক্ষতি হয়েছে, বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। এটা বোঝার আকল বাংলাদেশের, ওই যে ভাইয়ের বাসায় বঙ্গু, আমার বাসায় বাঙ্গু, এদের হয় নাই। তাই যখন আকল হয়, তখন আপনি কাঠ খেলে আঙ্গার হাঁকবেন। এর গ্রেপ্তার না করলে কিছু হইতো না, অনেকে ভাববেন কিচ্ছু হবে না, দেখতে থাকেন। 48 ঘন্টা তো হয় নাই। আর দেখেন তাদের যখন গ্রেপ্তার, সে কি বললো যে 10টা মার্ডার করলো, এরকম ভাবে সাংবাদিক পুলিশ আসেন আমার এইভাবে ধরছে, এবং তার কথা বলতে দিল না। জঙ্গিরা কথা বলতেছে, আপনি তার কথা, সে তো কোনো অপরাধী কি করছে, মানি লন্ডারিং। আপনি প্রমাণ করেন, ছেলেদের সাথে পালায় নাই, সে তো পালায় যেতে পারতো। একটা হিন্দুর জন্য ভারতে পালায় যাওয়া খুব কঠিন কাজ, হিন্দু কেন, যে কেউ তো ভারতে পালা যেতে, ভারতে পালা যাওয়া খুব কঠিন কাজ নাকি? আরে ভাই, 5,000 লাগবে, 5,000 50,000, 50,000 হলে 5 লাখ, 5 লাখ টাকা হলে তো বিজিবি তার নিয়ে পারে। 5 লাখ টাকা যদি সে দেয়, 2.5 লাখ টাকাই পারে দিবে। সোজা বর্ডারে যায় বিজিবি, বাংলাদেশে বিজিবির 2.5 লাখ টাকা দিলাম আমার, ওইবারে দেন। আর বিটিআরে গিয়ে বলবো, ওই যে বিএসএফ বলে 2.5 লাখ, দুলাভাই বলে টাকা নিয়ে পার করে দিবে। এটা কে না জানে? ভাই যারা গেলে গেছেন জানেন না ভাই? এই যে গরু গরু চুরেরা যে শত শত গরু চুরি করে আনতে পারে, গরু চুরেরা আসে যায়, আর যে তরুণীদের যাইতে পারতো না। এই মামলা একটা ফাত্রা মামলা, সরকারও ফাত্রা, এই মৌলবাদীরা তো ফাত্রামি করি, তারা চলে, তো কোনো কাজ নাই। বরং এটা করে কি করলো, বাংলাদেশ ইসলাম মুসলমান এবং সরকার, তথাকথিত মুসলিকা সরকার ভাবমূর্তি ক্ষুণ্ণ করলো। আপনি আগে দেখতে থাকেন কি কি এই দেশে ঘটে। তবে এটা টোটালি একটা মিথ্যা মামলা, এতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই, এটা একটা মিথ্যা মামলা। এটা একটা দিনের আলোর মতো পরিষ্কার। যার ন্যূনতম রাজনৈতিক অপকৌশলের কথা জানছে সে বুঝতে পারে। জি, ধন্যবাদ। অনেক কথা বলে ফেললাম। আমি আগে পিনাকি আর জি ফরিদ ভাই, আমি প্রদর্শন। কাসিজের হায়দার ভাই, তরণী দাসের সাথে আপনি কথা বলেছেন আপনার সাথে। আমিও আমার এখানে কথা হয়েছে, ফরিদ ভাই ওখানেও কথা হয়েছে, আরো অনেকের সাথেই কথা হয়েছে। তাকে আমরা নানা ধরনের প্রশ্ন করেছিলাম। এখন হুট করে তাকে গ্রেফতার করা হলো, এ নিয়ে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া আছে, নানাজন নানাভাবে মন্তব্য করছেন। আপনার কি মনে হয় তাকে গ্রেফতার করাটা ঠিক ছিল? এই যে তার বিরুদ্ধে যে অভিযোগ 9,35,00,000 মানি লন্ডারিং, আবার তার মন্তব্য সেটা ভক্তদের অনুদান। আদালতে তিনি সেটা বলেছেন, তার আইনজীবী সাংবাদিকদের সেটা জানিয়েছে। রাশেদ হায়দার। ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ জিন্দাপির, ফরিদ ভাই এবং দর্শক শ্রোতা মন্ডলী যারা আমাদের দেখছেন। মাসুদ ভাই, আপনার মূল কথাটা যাওয়ার আগে আমি ফরিদ ভাইয়ের সাথে একটু দ্বিমত পোষণ করতেছি একটা বিষয়ে। ফরিদ ভাই বললেন যে মানে ইসলাম খতরা মে হ্যায়, এই এক মূর্তি দেখা ভয় পাইছেন, এইটা ফরিদ ভাই, এটা আপনি ভালো কথা বলেন। এই তবে তরুণী দাস গ্রেপ্তার হয়েছে কয়দিন হইল? আপনার কথা শোনা যাচ্ছে না। জি, 48 ঘন্টা হয় না, এই যে 2 দিন, 48 ঘন্টা বড় 2 দিন, 48 ঘন্টা হয় না? 2 দিন আজকে তাকে আদালতে তোলা হয়েছিল। 2 দিন হয়েছে, 48 ঘন্টা হয়েছে না? তো ফরিদ ভাই, আপনার একটা জ্ঞান গর্বক একটা কথা বলি, আপনার জ্ঞানের ভান্ডার যদি সমৃদ্ধ হয় আর কি আমার কাছ থেকে। ধন্যবাদ জি, বলেন। এই যে এত বিরাট একটা 81 ফিট মূর্তি দেখছেন না, বোবা, জান নাই প্রাণ নাই, কিছুই কইতে পারে না, কিন্তু এইটার বদদোয়া 81 ফিটের থেকে আসমান কিন্তু আর একটু কাছে লাইগা গেছে গা। এই বদদোয়া দেখছেন, এই যে বন্যা শুরু হয়েছে, পানিতে পোলাপাইন পরীক্ষা দিতে পারে না, আজকে সারের বিরুদ্ধে চিকেন মুরগি কত আন্দোলন হয়ে গেল না, এগুলোই বুঝতে হবে যে ওই মূর্তির কিন্তু ডিরেক্ট কানেকশন উপরের লগে। হ্যাঁ, এটা হচ্ছে মূল কাহিনী, হচ্ছে এইটা যে ওইটা তো কানেকশন হয়ে রয়েছে আগে, এটা বুঝে নাই বঙ্গুরা। আর গ্রেপ্তার মানে তো ফরিদ ভাই একটা কথা ভালো বলছে, 2018 সালে একটা মামলা অ্যান্টি মানি লন্ডারিং। আপনি অ্যান্টি মানি লন্ডারিং, সে টাকাটা কই থেকে আনছে বা টাকাটা কোন প্রসেসে আসছে, কোন সোর্সে আছে, আগে তো আপনি সেটা কইবেন। আপনি খালি কইলেন যে মানি লন্ডারিং করছে, মানি লন্ডারিং করছে, আপনি বলেন যে কোন টাকাটা মানি লন্ডারিং হয়ে আসছে। এমন কি কিছু আছে আপনি বলবেন যে এই হে 50 লক্ষ টাকা ব্যাংকে রাখছে, এটা কোনো সোর্স নাই? হ্যাঁ,
তো ভাই মানি লন্ডারিং তো তাহলে যে শাহজালালের মাজারে যেসব টাকা উঠে, পাগলা মসজিদে যে টাকা উঠে, এটা সবই তো মানি লন্ডারিং এর টাকা তৈরি। মাদ্রাসায়, সব মাদ্রাসায় তো বিদেশ থেকে টাকা আসে। সবই তো মানি লন্ডারিং এর টাকা। কোনটা মানি হান্টিং এর টাকা আছে? আমরা তরুণী দাসে আছি, তরুণী দাসে সেই দিন আমার এখান থেকে কথা শোনাবো অনেক হিন্দু আমার সাথে যোগাযোগ করছে। আমি হিসাব করে দেখলাম যে তারা যেভাবে বলছে এইভাবে হলে প্রায় 30 লাখ টাকা বাড়াইতে হবে তরুণী দাসের জন্য, অনুদান যাবে বাংলাদেশে, প্রপার চ্যানেলে যাবে। এখন কেউ যদি, আমি এক্সাম্পল, আমি প্রপার চ্যানেলে ফরিদ ভাইয়ের কাছে 50 লক্ষ টাকা পাঠাইলাম, আর ফরিদ ভাইয়ের বললাম যে আপনি টাকাটা তুলে 25 লাখ টাকা তরুণী দাসকে দিয়ে আইসেন বা মাসুদ আলমরে দিয়ে আইসেন, মানি লন্ডারিং? মানি লন্ডারিং কে এটারে বলে? ওই যে ফরিদ ভাই একটা কথা কইছে না যে আপনারা মানি লন্ডারিং এমন এক আইন যে এইটা দিয়ে আপনারা ইচ্ছা করলে আপনারা 50,000 লোকের মানি লন্ডারিং, মানে 5 লক্ষ করে কালকে মামলা দেওয়া যাবে, কালকে মামলা দেওয়া। আমার তারিক ভাইয়া, আমার এই যে তারিক ভাইয়া কাঠ বাবা, কাঠ বাবা যে লন্ডনে ছিলেন, উনি যে গাড়ি চালাইতেন, ওনার যে গাড়ির যে পেট্রোল, ওনার যে খানা খরচ, ঘর ভাড়া, এই টাকা 90% তো এই মানি লন্ডারিং এর টাকা। এটা তো কেসে, ওটা কেসে, এক মিনিট প্লিজ, ওইটা গেছে আর এটা আসছে, ওটা এর কথা আরো বড় না। এখন আরেকটা কথা শুনেন, এইখানে কাউন্সিল ওয়াইজ একটা ঘর ভাড়ার টাকা নির্ধারণ করা হয়। যেন আমি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে থাকি, সর্বোচ্চ 1750 পাউন্ড দেয়, সিটিতে থাকলে 1900 পাউন্ড, এটা হচ্ছে সর্বোচ্চ। তারেক ভাইয়া যে কাউন্সিলে ছিলেন সেটা হচ্ছে 1300, কিন্তু ওনার বাড়ির যে গ্রাউন্ড বা যে ব্যক্তি, ওই বাড়ির শুধু ভাড়াই ছিল 20,000 পাউন্ডের উপরে, বাকি টাকা কই থেকে মানি লন্ডারিং? 20,000 পাউন্ড। 20,000 পাউন্ড বিশাল বাড়ি, হ্যাঁ, ওই তো বিশাল বাড়ি নিয়ে থাকতেন। তো এই ভাঙ্গা সুটকেস থেকে, এই ভাঙ্গা সুটকেস থেকে প্রতি বছর প্রতি মাসে 20,000 পাউন্ড কই থেকে গেল? 20,000 পাউন্ড কই থেকে দিতেন? যে হাই চলাফেরা, যেই খাওয়া দাওয়া, যেই শুট বুট জুতা মোজা, আবার কুত্তাও পাইতেন। এটা কথা বলি, এইখানে আমার আপনার মতন লোকেরা এটা বিড়াল পাল না, কেন জানেন? সেইটার ইন্স্যুরেন্স করতে হয়, মাসে 300 পাউন্ড দিতে হয়, ট্রিটমেন্ট করতে হয়। একটা বিড়ালের পিছনে মাসে খরচ আছে 2,000 পাউন্ড, কই থেকে দিতেন? ওইটা মানি লন্ডারিং না? ওইটার জন্য এনারে ধরেন এক তরুণী দাস। মূল কথা হচ্ছে কি জানেন? ওই যে তরুণী দাস, একে তো হিন্দু, তার উপর তুলছে রাম মূর্তি, এরপরে ইসলামিস্টদের জয় জয়কার, বাংলাদেশে কালা পতাকা লাল পতাকার সম্মান জায়গা। ওই যে ভাইয়া কইল না যে কিরে বাবা, এই এক মূর্তির কথা কইয়া দেই যে বাংলাদেশের সব চ্যানেল তারাই আনছে, কি তরুণী দাস, তরুণী দাস, খাই 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 হয়ে গেছে গা তরুণী দাস। সবাই না কথা কয় তরুণী দাস, আমি মামুনুল হকরে নেয় না, আমি ওই যে ফজলুল কাদের চৌধুরী ফোলা আমারে নেয় না, অমুকরে নেয় না, তমুকরে নেয় না। আর ঘটনা হচ্ছে যে ওই যে এখন একটা আন্দোলন হঠাৎ করে গইরা উঠছে না, এই যে কি কয় আজকে যেটা হইল ছাত্র আন্দোলন, এইটা যেমন জামাত প্রোভাইডার আন্দোলন, বৃষ্টিটা হচ্ছে আল্লাহর গজব, যদি আপনারা স্বীকার করেন। কারণ আওয়ামী লীগ থাকলে কইতেন যে এটা আল্লাহর গজব, এখন কমুজা যেই মাত্র, দেখেন আল্লাহর ইশারা ছাড়া বলে একটা গাছের পাতাও লড়ে না। তার মানে আল্লাহ যেই মাত্র দেখছে যে তোদের মতিগতি খারাপ, তোরা তো তরুণী দাসরা ধরবি, মূর্তির জন্য গজব নাজিল করি। কোনো কথা নিয়ে যাতে কোনো কথা যাতে বলতে না হয়, পাবলিকের চোখ যাতে অন্য জায়গায় ঘুরে, এই জন্য তরুণী দাসকে নিয়ে যাও। এর ভিতরে যে জামাতের আমির সাহেব কি কইছেন যে আইনগত সংবিধান অনুযায়ী কোনো সরকারও নাই, কোনো বিরোধী দলও নাই, সব কিসের আলামত। এই আলামত গুলো যে ভাইয়া কইছে না, 50 মুখে পাকাটাই আসলে ঠিক। হ্যাঁ, চিন্ময় কৃষ্ণ বাবু এ তো প্রভু মানুষ ভাই, জেতা শামুক ওটা জেতা শামুক। আর এইটা হচ্ছে যে দাস, হিন্দুদের মধ্যে সবচেয়ে নিচু প্রজাতি হচ্ছে যে দাস। দাস এটা ও তো জানে। ওরে কিন্তু আমার লাইভে আমি সরাসরি বলছিলাম যে আপনি আজকে আমার সাথে লাইভ করতেছেন, আপনি তো অ্যারেস্ট হয়ে যাবেন। ও বলতে না দাদা কি অ্যারেস্ট করবে, আর অ্যারেস্ট করবে দাদা, আমি ভাগবো না। না, ও ভাবতোকে ও বলছে না, পুলিশ আমাকে বলছে, আমি বলছি আমি কোনো দোষ করি না। আর তো দোষ করে নাই, তরুণী দাস তো ফকিন্নির ভূত। এটা ফকিন্নির ভূতের কাছে যদি 9-10 কোটি টাকা থাকে, ওই হালাতে ভাই ইন্ডিয়াতে যাইয়া 20 লাখ টাকা দিয়ে জায়গা কিনা, 50 লাখ টাকা দিয়ে আলিশান বাড়ি কইরা তা দিয়া বইয়া থাকবে। কারণ হেরু দিলে তো ইন্ডিয়ান পাসপোর্ট সোজা হে বাংলাদেশে থাকবো কেন? কোন দুঃখে? রাইট। এখন কিন্তু 2018 সালের একটা মানি লন্ডারিং মামলা ভাই, এখন মানি লন্ডারিং মামলার প্রমাণপত্র দেন, সবকিছু দেন। এখন মাসুদ সাহেব আপনারা নিয়ে যায় যখন থানার ভিতরে পিড়া শুরু করব, তখন আপনি মার্ডার না করলেও লিখে দিবেন মার্ডার করছেন, এটা আপনি লিখে দিতে বাধ্য। আমি আমার লাইফে একটা 92 সালের কথা বলি। আমার এক ফ্রেন্ড এটা মেয়ে নিয়ে প্রেম করিয়া পালাইয়া আসছে। কাজী সাহেব যখন মাইয়ারে স্কুল ড্রেসে দেখছে, মাইয়া মাত্র ক্লাস 8-এ,
আর আমার ফ্রেন্ড তখন ডিগ্রিতে পড়ে, এখন বলে তো বিয়ে করাইবো না কাজী, ক্লাস 8-এ পড়া মাই 16 বছর পার হয় নাই। তো তখন আবার ছিল যে কিছু 303-এর কাটা আসিল না, কাটার যুগ। আমরা দুইজনে যখন তুইলা ধরলাম হুজুর কাজীরে, কাজী কোজে বাজিরে আমারে মারিস্তা তোকে বাপ মারে সব বিয়া করাইবি। খানাই নিয়ে যখন ওই বেটা তো দেখেই ডরাই, স্যার আপনি তো মাইক শুরু করো, তখন আপনাদের অ্যান্টি মানি লন্ডারিং কেন স্যার? আপনি বলেন যে আমার ফাঁসির রায়ও আমি লিখে দিতেছি, সাইন করে দিচ্ছি, আপনার ফাঁসি দিয়ে আনেন, কোর্টে প্রমাণ করুক। এগুলো হচ্ছে ধরছে তো এখন ইন্টারন্যাশনাল সারা দুনিয়াতে কিন্তু এটা ছেয়ে গেছে। এই মূর্তির কথাও সারা দুনিয়াতে ছেয়ে গেছিল, এখনো ছায়া গেছে। আবার খেলা দেখেন, মানে খেলা যে চলছে কোন লেভেলে, যে জমাইতারা গান বানাইছিল না, তাহলে এরা বুঝা সারে নাই যে কোন লেভেলে খেলা চলতেছে। গান তো বানায় লাইছে ইশকে মহব্বতে, এখন বুঝবে ভাই কাজটা খারাপ হয়েছে। আমার হিসাবে এটা করা উচিত হয়নি। অন্য কোনো ভাবে ধরতেন আপনারা, অন্য কোনো উসিলা দিতেন, বা আপনারা তো মব মাস্টার মাইরা জ্বালাই দিতেন, র কয়ে ধরে ফেলতো, র কইতো, র কয়া ধরে ফেলাইতেন, মোসাদ কয়া ধরতেন না। র কইলেও তো সমস্যা ভারতের লগে, মোসাদ কয়া ধরতেন যে মোসাদের এজেন্ট, এটা কয়া ধরে ফেলাইতেন, বা পিডিয়া মাইরা ফেলাইতেন। সবচেয়ে সোজা তো পিডিয়া মাইরা ফেলান, মুরগি চুরি করছে বা আপনার কোনো হুজুরের বউয়ের দিকে তাকাইছে কয়া মাইরা ফেলাইতেন। তবে এইটার কারণ আছে একটা, আপনারা জানেন কিনা জানেন, 48 ঘন্টা হয়েছে, ঠিক 48 ঘন্টাকে আরেকটা ঘটনা ঘটছে বাংলাদেশের কোন একটা জায়গায় জানি একটা মহিলা মাদ্রাসা শিক্ষককে 10 বছরের শিশু দর্শনের জন্য ধরছে। ধরার পরে পাবলিক ওই মাদ্রাসা ভাঙ্গা চুরা দুলিশাত করে দিছে। আমার মনে হয় যে এইসব কথা যাতে না ছড়ায় বাংলাদেশে, এটা তো ভাইরাসের মতো, যার কারণে তরুণী দাস, তার তরুণী দাস নিয়ে কথা বলবে সবাই জানে। এটা এখন হট কেক, বাজারের হট পটেটো বলতে পারেন, গরম। তরুণী দাস সফল, তরুণী যা করতে চাইছে রাম মূর্তির প্রচার হয়ে গেছে, মূর্তি কমপ্লিট হোক আর না হোক হয়ে গেছে, কি কোনো দরকার নাই, কাজ যা কাজ হওয়ার তা হয়ে গেছে, হয়ে গেছে, সে সফল, সে নিজেও সফল। সেটাই। জি, রাশেদ হায়দার ভাই, ফরিদ ভাইয়ের কাছে একটু আসি। যে ফরিদ ভাই, ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ওই দুই রাজ্যে ভ্রমণ এবং ইমিগ্রেশন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার দাবিতে সরকারকে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের এক আইনজীবী। আসলে কি পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরায় ভ্রমণকারী বাংলাদেশিরা কি অনিরাপদ? আপনার কি মনে হয় ফরিদ ভাই? কি আর কম, জামালপুরের ভাষায় বলি, যার বিয়ে তার খবর নাই, পাড়াবসি ঘুম গামাই। অথবা যদি উর্দুতে বলেন যে বেগানা স্বাধীমে আব্দুল্লাহ দেওয়ানা, যে যাবে তার টেনশন নাই, আর যে যাবে না সেই উকিলের এত টেনশন। মানে ফাতরামির একটা সীমা থাকা উচিত বাংলাদেশের। মানে এরা তো ঠেকাইতে পারতেছে না, এরা যে ইন্ডিয়া বয়কট ঠেকাইতে পারলো না। হিন্দুর দেশ, গরুর মুদ খাওয়া দেশ, রাস্তায় পায়খানা করার দেশ, এটা বলার পরেও সেখানে মানুষ কামলা দিতেও যায় 1 কোটি 1.5 কোটি লোক, আবার ভিসা করেও যায়। ভিসা না করে গেলে তো অস্বীকারই করতে হলে বাংলাদেশি সব ইন্ডিয়ান যাইতেছে, এদের দুর্ভাগ্যদের সবার পাসপোর্ট আছে। এমনকি দেখলাম জামাতের নেতা তার বউ সহ গিয়ে মানে খালি পায়ে ধরা বাদ রাখছে দীনেশ ত্রিবেদীর কাছে, আমাদের একটা ভিসা ভিক্ষা দেন, সদগা দেন, এইভাবে বলা হয়। এগুলো ঠেকাইতে পারে, এদের এত মরদ, সেখানে গিয়ে ভিসা সেন্টারে গিয়ে বলুক না মাইকিং করুক, তারা এত মাইকিং করে, দিনে 5 বার আজানের সাথে মাইকিং করুক, ভারতের ভিসা নিও না, ভারতের ভিসা নিও না, ভারতের জন্য বললেই তো হয়। এত চিন্তা, ওই ব্যক্তির এত চিন্তা, বাংলাদেশের সরকার আছে তার চিন্তা বেশি। তারপরে যারা যাবে এত টাকা খরচ করে, তাদের একটা স্লট, একটা ভিসা পাইতে না, ভিসার একটা স্লিপ পাইতে আপনিই বলেছিলেন 25,000 টাকা লাগে, আপনার চ্যানেলে দেখাইছিলেন। আমি বলেছিলাম 5-6 হাজার, আপনি বললেন না 25,000। একটা স্লট পাইতে 25,000, ভিসা পাইতে না। তাহলে সেই দেশে তারা যাবে, এত চিন্তা তারা লাগলো এই উকিলের। মানে এই উকিলের ভারত বিদ্বেষটা, হিন্দু বিদ্বেষ এই দেশের মজ্জাগত, ভারত বিদ্বেষ হিন্দু বিদ্বেষ এই দেশের মজ্জাগত। সোহেলার মতো নায়ক, একটা সর্বোচ্চ শিক্ষিত মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাস করা, আপনি জানেন সেও হিন্দুদের মালনে বাচ্চা বলে গালি দেয় প্রকাশ্যে টিভিতে এসে। এত বেহায়া দেশের মানুষ, এত ভারত বিদ্বেষ। তিনি কিন্তু মুক্তিযোদ্ধাও, কিছুদিন জাতীয় পার্টি করেছেন, কিছুদিন বিএনপি করেছেন, কিছুদিন আওয়ামী লীগ করেছেন, আবার মুক্তিযোদ্ধাও। তিনিও আমারও প্রিয় নায়ক, আমার বাপের প্রিয় নায়ক, আমার মায়ের প্রিয় নায়ক। সেই ব্যক্তিও দেখেন উচ্চশিক্ষিত, সেও কিন্তু আবার ছাত্রলীগ করা, বলতে পারবেন না যে বিএনপি জামাত করে আসে। আমার জাসদ ছাত্রলীগ, খাঁটি ছাত্রলীগ করা, আমার জাসদ ছাত্রলীগ করতো, দাদা ভাইয়ের দল। ভারতকে গালি দিতে হবে, হিন্দু বিদ্বেষ থাকতে হবে। ওই উকিলেরও এরকম হিন্দু বিদ্বেষ ছিল, আছে এবং থাকবে, ওটা থেকে তারা করছে। আরে ভাই তুমি থামাও তারে, তুমি যা বলো এখানে আইসো না, বা উকিল নোটিশটা দেখ ভিসা সেন্টার বন্ধ করতে, তাহলেই তো হয়, তাহলেই তো হয়ে যায়। কিন্তু এটা ঠেকাইতে পারবে না, আপনি এগুলো বলে ঠেকাইতে পারবেন? ওই যে এখন নতুন ক্যান্সারের চিকিৎসা আবিষ্কার করে ফেলেছে, একটা টিকা, একটা ইনজেকশন আবিষ্কার করে ফেলেছে ভারত, এখন তো আরো বেশি যাবে। আমি তো বলেছি আপনাকে,
এত গালাগালি ভারতের দিয়েছেন, ভারতের যা ইচ্ছা তাই বলে গালি দিয়েছেন। এই দেশের হাঁপানি রোগী, ল্যাংরা, লুল্লা, তারপর ভাতে মরা লোক, রিক্সাওয়ালা, সাংবাদিক, বুদ্ধিজীবী, লেখক, উষ্টা খাওয়া রিটায়ার্ড আর্মি অফিসার, যারা আগে জেনারেলের কথা লেফট করতো, মেজরের কথা জেনারেলের কথা, তারপরে বাড়িতে আসেন কামের বুয়ার কথা লেফট করে, বড়জোর বউয়ের কথা লেফট করে, সেই সমস্ত আর্মি অফিসাররা ভারত দখল করতে চায়, মন চাইলেই ভারত দখল করে। এত যারা ভারত দখল করে এত ক্ষমতা রাখে, সেই লোকের সাথে কেউ খারাপ ব্যবহার করবে, সাহস পাবে ভারত? এত চিন্তা কেন? আসলে ভারত বিদ্বেষ তাদের থাকবে, এটা নতুন কিছু না। এটা বলে ভারত এত কিছু পরে চুপ কেন? কারণ হলো তার ব্যবসা দরকার। আমাদের বাজেট নাকি 8 লক্ষ নাকি 9 লক্ষ কোটি টাকা, এবার মোটামুটি 5-6 লক্ষ কোটি টাকা এক বছরে কামাবে। তো রাশেদ সাহেবের ওই দিন আপনার চ্যানেল বলেছি, রাশেদ সাহেব আমার যতই গালি দেখ, তার ভাতিজা যদি আমার দোকানে এসে, আমার বাড়ায় এসে মাসে না সপ্তাহে 1 লাখ টাকা বিল করে, রাশেদ সাহেব আমার গালি দেখ, সমস্যা কি? এই জন্য ভারত চুপচাপ আছে, এগুলো হাসতেছে। ভারতীয়রা না, ভারতীয়রাও হাসে, ভারতের সরকারেরাও হাসে। এদের সাথে যখন আমার কথা, আমার হাসি, এরা হাসবে, ভাই আপনাদের লোকজনের কি একটু আকল নাই যে ভারতের একটা প্রদেশ যদি বিদ্রোহ করে বাংলাদেশ টিকবে না, আপনারা ভারত দখল করতেছেন? এমন ভাই আমি তো চাইনি ভাই, ভারত আমি দখল করতে চাইবে কেন? ভারত আমার বৃহত্তর প্রতিবেশী, আমরা মিলে ঝিলেই থাকতে চাই। কিছু পেয়ারা পাকিস্তান, এটা তো আজ নতুন না, তারা 71-এ পরাজিত হয়েছে মুক্তিযোদ্ধাদের সাথে, নেংটি মারা, ল্যাঙ্গট পরা, গেঞ্জিওয়ালা, গামছাওয়ালা লোকদের কাছে বেজ্জতি হয়েছে তাদের পাখি বাপেরা। তার উপর আবার হিন্দুদের কাছে বেজ্জতি হয়েছে। 2 বছর প্রায় ভারতে জেল খেটেছে 93,000 সৈন্য। এইগুলো বেজ্জতি তারা সহ্য করতে পারে না এখনো, তাই ভারত বিরোধিতা করে দুধের স্বাদ ঘুলে মিটা এখন কি করবে? তখন তারা আমার কথা শুনে আবার আসে। তো আপনি যেটা বললেন, যারা এগুলো উকিল নোটিশ দিয়েছে, এরা মেন্টালি সিক, এরা মানসিকভাবে অসুস্থ, এরা মানসিকভাবে অসুস্থ। বরং আমরা উল্টো দেখেছি যে পাকিস্তানিরা এসে বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে উন্না মেরেছে, উষ্টা মেরেছে, সেই ব্যাপারে তো উকিল নোটিশ দিতে দেখলাম না উকিল সাহেবের। ও পাকিস্তানি আব্বা উষ্টা মারছে, তো পাকিস্তানি আব্বা উষ্টা মারলে খুব ভালো লাগে, আর ভারত সুবিধা দিলেও ভালো লাগে না, কারণ যত দোষ নন্দ ঘোষ, কারণ উপকারী গাছের নাকি খাল থাকে না, ভারতের দশা হয়েছে তাই। তবে যদি কোনোদিন ভারত বাইকে বসে, মানে জামালপুরের ভাষায় বলি, একটু যদি বেঁকে বসে বা বাইকে যায়, তাহলে কিন্তু বাংলাদেশের কপালে খুব শনি আছে। তাহলে কিন্তু মৌলবীদের গর্দানের গোস্ত উঠে দুম্বার মতো এটা কমে যাবে, এমনি কমতেছে। আওয়ামী লীগ যাওয়ার পরে কিন্তু মৌলবীদের দিকে তাকান, সব মৌলবীর ওজন গোস্ত আপনি মাইপে দেখেন, বিশ্বাস হয় না আমার কথা, তাদের চেহারা দেখেন, সবারই গালের গোস্ত কমছে। শুধু আমার 6টা ভাবির পোলা আছে না, ওই যারা কিনে সময় কটকটি, ওদের পেটের গোস্ত, পিঠের গোস্ত, গর্দানের গোস্ত, মৌলবীদের কিন্তু গোস্ত কমা শুরু হয়েছে, কারণ আগের মতো দাওয়াত নাই, আগের মতো আর খাওয়া নাই। একটু অবশ্য মৌলবীদের একটা সুবিধা হয়েছে, বলৎকার করতে পারে বেশি বাচ্চাদের, কারণ ওটা নিয়ে কেউ কথা বলে না, ভয়, এটা তাদের হয়েছে। কিন্তু খাবার দাবার, পয়সা পাওয়া কিন্তু কমে গেছে। তো এরকম এই ভারত যেদিন বেঁকে বসবে, বাংলাদেশের মানুষ দেখবেন কেমন মজাটা লাগে। তবে আমার রাশেদ ভাইয়ের কথা ভালো লাগলো। আমরা আগে আল্লাহর গজবের কথা শুনছি, এবার ভগবান রামের মূর্তির গজব শুরু হয়েছে বাংলাদেশে, বন্যা শুরু হয়ে গেছে। ধন্যবাদ। জি ফরিদ ভাই, রাশেদ হায়দার ভাই, পশ্চিমবঙ্গ ভারতে এখানে একটা বিষয় সোশ্যাল মিডিয়ায় যে আলাপ আলোচনা, তাতে একটা জিনিস ফুটে ওঠে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গেও বাংলাদেশের মানুষের প্রতি রাগ, ক্ষোভ প্রচন্ড রূপে কিন্তু আছে। কারণ এখানে ভারত বিরোধী যেসব বক্তব্য বিভিন্ন সময় আমরা দিয়েছি, সেখানে কিন্তু উত্তেজনা তৈরি হয়েছে। শুধু এখানকার এই ভারত বিরোধী ইজমকে কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গে একটা সরকারের পতন পর্যন্ত হয়ে গেছে। সেটাকে ওরা পলিটিক্যালি সেখানে ব্যবহার করেছে, এমন কথা বিশ্লেষকরা বলছেন। বিষয়টাকে খুব হালকা ভাবে তো আমরা নিই না, যে আসলেই কি সেখানে বাংলাদেশিদের ভিজিটর যারা সেখানে যায় চিকিৎসার জন্য কিংবা ঘুরতে যায়, তাদের কি নিরাপত্তার শঙ্কা আছে, এমন কি আপনার মনে হয়? আপনি তো খোঁজ খবর রাখেন, অনেকের সাথে কথা বলেন ভারতের। রাশেদ হায়দার। মাসুদ ভাই, সর্বপ্রথম আপনি একটা কথা বুঝেন যে আমি বাংলাদেশি। এইখানেও যখন বাংলাদেশিদের বিভিন্ন আকাম কুকাম গুলা করা দেখি, তখন আমি কিন্তু জাতপাত তুইলা গালি দিই। কিন্তু যখন এইখানকার কেউ এগুলা নিয়ে আমার সাথে উচ্চবাচ্য করতে আসে, তখন কিন্তু আমারও কষ্ট লাগে, আমিও কিন্তু ফাইটিং এ চলে যায়। তখন আমি স্বীকার করি না যে আমরাই করি এগুলা, চুরি ডাকাতি আমি আমরা করি, এগুলো আমরা স্বীকার করি না, কিন্তু নিজেরা বলি, আলোচনা করি, নিজেরা ইয়ে করি। তো ঠিক তেমনই ভারতের মধ্যে আছে না ভাই, আপনি ওদের গালাগালি করবেন, লুঙ্গি তুইলা আপনার এই বিপদ সীমার উপরে লুঙ্গি তুইলা আপনি দেখাইবেন, আপনার সবকিছু করবেন, তাদের দেশটারে ভাঙতে চাইবেন, তারা খেপবে না ভাই। সবাই কি আপনার সুশীল মনে করেন আপনি, যে সবাই কবে যে দূর বাদ দে থাক, এরা কইছে এরা পাগল, এরা বাচ্চা? না ভাই, 2-4 জন আছে না ক্যারেক মাথার 2-4 জন আছে না, যারা থাবড়ায় চোপড়ায় দিতে পারে। আবার এখন এমন লোক
ওই ভারতে এখন পর্যন্ত এই যে গেছে, তো এখন পর্যন্ত মনে হয় 30-35 হাজার ঢুকছে ভারতে। আপনি কয়টা অকারেন্স শুনছেন? কয়টা অকারেন্স শুনছেন এখন পর্যন্ত? 30,000 তো ভিসা নিয়ে গেছে। হ্যাঁ, দুই একটা হয়তো আগামীতে আরো দুই একটা হইতে পারে, কিন্তু কাদের বিরুদ্ধে হবে জানেন? ঠিক ওইটা, ওই যে যেগুলো ধরাই দেওয়া হবে যে এগুলাই ভারত বিদ্বেষী করছে, এগুলাই দেখো ওই যে ফেসবুক চালাইছে এতদিন, ফেসবুকে এই লেখছে এরকম। আমেরিকা একটা প্রস্তাব করছে, দেখছে তো, সব বন্ধ করে দিচ্ছে। মানে তাদের যেদিন ভিসার অ্যাপ্লাই করবে সেদিন থেকে 5 বছর আগের তাদের সোশ্যাল মিডিয়ার কর্মকাণ্ড দেখাইতে হবে। তাহলে আপনি যে ডিএক্টিভ করে বইয়া থাকবেন সেই কাম হবে না। আপনার 5 বছরের কর্মকাণ্ড নাই, আপনার ভিসাও নেই। তো ঠিক এখন ভারতের মধ্যে দুই একটা টুকটাক হইতে পারে, সেটা হইলে সেটা কি খুব একটা দোষের কিছু? আর এইটা নিয়ে যদি আপনারা এত চিন্তা করেন, তো ইয়েতে আফ্রিকাতে প্রতিদিন 2-4 জন বাঙালির দোকান লুটাইতেছে আর মরতেছে কুত্তার মতো, এরপরও জানকেন এই দেশে। এই যে অল্প কয়দিন আগে দাঙ্গা হয়ে গেছে, বাঙালি করে পিটে পিটে রাস্তাতে বাইর করছে, ঠিক আছে না? এই 2 দিন আগে আপনাকে তো ভিডিও, আপনার আগের যে সফটওয়্যার ছিল সেখানে আপনাকে ভিডিও দেওয়া যাইতো, এখন তো ভিডিও দিতে পারি না, আপনি দেখতে পারতেন। সেখানে দুইজন মোল্লা বাইতুল মোকাররমে দাঁড়ায় কইতেছে ভারতের সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ করো, পাকিস্তানের সাথে করতে হবে, ওদের কোনো কিছু খাওয়া যাবে না, ওদের দিকে তাকানো যাবে না। মানে এরপর তো ওদের মহিলা বেটিদের নিয়ে যা ইচ্ছা তাই, টিভিতে প্রচারিত এগুলা। আরেক মোল্লানা তো কইছে কোপায়া মাইরা বলো হিন্দু। ভাই কতক্ষণ সহ্য করবে? সহ্যের সীমা পারে যদি 2-1 জন যদি কইরা বসে, সেটার আপনারা কি বলবেন? যেমন এই যে আপনার 5ই আগস্টের পরে যত ঘটনা হয়েছে, আপনারা তো বলছেন মব জাস্টিস, ওগুলো বিচ্ছিন্ন ঘটনা। তাই আপনাদের সাথে যদি 2-4টা হয়, এটা বিচ্ছিন্ন ঘটনা ধরে নেবেন, লাখে 2-4টা হইতেই পারে। বাংলাদেশে দেখেন আপনি সারাদিনে একটু হিসাব করেন যে সারাদিনে অন্তত 100 জায়গায় 100টা রিক্সাওয়ালারে পিটানো হয়। আবার ওইখানে দেখবেন যে হয়তো 2-1টা জায়গায় সেখানে রিক্সাওয়ালাই আপনারে পিটে দিছে। তো ওইটা হচ্ছে বিচ্ছিন্ন ঘটনা। ওইটা নিয়ে আমরা মনে করি যে ওইটাই ঘটনা। ওই যে আমার ফরিদ ভাই কইলো ভারত ব্যবসা বুঝে, আর এরা তো ব্যবসায়ী। যত হিন্দু যারা আছে এরা সব বড় বড় ব্যবসায়ী। বাংলাদেশের যত বড় ব্যবসায়ী ছিল সব হিন্দুরা ছিল। এই যে সারা ওয়ার্ল্ডে এখন রেস্টুরেন্ট চালাইয়া যারা পয়সা আলা, রেস্টুরেশন সব লেখতে হয় ইন্ডিয়ান রেস্টুরেশন, ইন্ডিয়ান রেস্তোরাঁ, কাস্টমার ঢুকে। ব্রিটেন, ইউরোপ, ইন্ডিয়ান রেস্টুরেন্ট। কেউ লেখে না যেটা পাইকা রেস্টুরেন্ট, বাংলা রেস্টুরেন্ট, ওইটা লেখলে মানুষই যায় না, কুত্তাও যায় না। ইন্ডিয়ান রেস্টুরেন্ট লিখতে, ইন্ডিয়ান কারি ইন্ডিয়ান, ওগুলো করে বাঙালিরা খায়। কোনো ভারতীয়রা কিন্তু এখানে রেস্টুরেন্ট করে নোংরা বাঙালিরা করে। আপনি সব জায়গায় ভারত বেচবেন, ভারত খাইবেন, ভারতের বিরোধিতা করবেন, কারণ 2-1টা যদি এরা মাইর খায় তাদের সমস্যাটা কোথায়? ভাই খাইতেই পারে, তারপর সোয়ার খাইতেই পারে। আপনারাও এক সময় চাইছিলেন না এখানে, বাংলাদেশে হয়েছে না, হিন্দু কইয়াই আপনার মাইরা আগুনে জ্বলাইয়া দিচ্ছেন না, হিন্দু বেলা তরুণী দাসে ঢুকাই রাখছেন না, হিন্দু বেলা চিন্ময় কৃষ্ণরে ঢুকাই রাখছেন না, চট্টগ্রাম শহরে হিন্দুদের সম্পত্তি এই মুহূর্তে দখল করতেছেন না আপনারা, বিভিন্ন জায়গায় হিন্দু সম্পত্তি দখলের উৎসবে মাইতা উঠছেন না, বাড়িঘর ভাঙতেছেন না, আগুন জ্বালাইতেছেন না। তো ওখানে গেলে 2-1 খাইবেন, অসুবিধা কি? নাকি এইখানে যাই আপনারা চিন্তা করতে, এইখানে যাই আপনারা রাস্তার বিছখানে খাড়াইয়া নামাজ পড়া শুরু করবেন আল্লাহু আকবার কইয়া, জাম করে রাস্তার বিছখানে নামাজ পড়তে দেয় নাই, এরা খারাপ, এরকম কইবেন? কোনটা কইবেন? হইতেই পারে আপনার চরিত্রের দোষে আপনি ওখানে মাইর খেতে পারেন, কিন্তু ভারতের সিকিউরিটির অভাব থাকলে আরো লাখ লাখ দেশের লোক আছে, তাদের কিছু হয় না কেন, তাহলে আপনার হয় কেন? এখন আপনি শেষ একটা কথা বললে আপনারা ইয়েটা শেষ করতেছি। ফরিদ ভাই 4 মেয়ে, এখন 4 মেয়ের মধ্যে একটা বিয়া দিছে মাসুদ সাহেবের কাছে, একটা বিয়া দিছে রাশেদ সাহেবের কাছে, একটা বিয়া দিছে ওই খুররম খার কাছে, আরেকটা বিয়া দিছে আসমত আলীর কাছে। এখন 4 মেয়েই প্রতিদিন মাইর খায়। পরে এখন বিচারে বইলো, এখন চেয়ারম্যান কইলো যে ফরিদ সাহেব কি দেখেন এই জামাই এগুলা সবগুলা সৌদি থেকে সবাই আমার মাইয়াদের মারে। তো চেয়ারম্যান জি গেল এরা কি সব আপন ভাই? কয় আপন ভাই না। তাইলে কয় এক একটা তো এক এক ডিস্ট্রিক্টের, কেউ করে চিনো না। কয় আপনার কবলে কি সব জামাই খারাপ পড়ছে? কয় যে না হলে আমার মাইয়া মারে কেমনে? আসলে আপনি আগে একটু চিন্তা করেন ফরিদ সাহেব, আপনার মাইয়া খারাপ, আপনার জামাইরা খারাপ না আপনাকে মাইয়াকেও কোনো দোষ আছে? আপনার মাইয়ার যদি দোষটা থাকে সব জামাই মারবো কেন? একটা জামাইলে তো ভালোবাসা দিব আপনার মাইয়া। তো ঠিক তেমন কথা, তুমি বাঙালি, তোমারে ইথিওপিয়াতে মারে, তোমারে ফ্রান্সে মারে,
তোমারে লন্ডনে মারে, তোমারে আফগানিস্তানে মারে, তোমারে সব জায়গায় মারে। সাউথ আফ্রিকায় মারে, মালয়েশিয়ায় মারে, সিঙ্গাপুরে মারে। তোমার ইন্ডিয়া তো মারে। তো তুমি যদি এত ভালো জাত হইতা, তোমার তো কোথাও সম্মান দিত রে ভাই। এটা শেয়ার দিয়া বইতো যে আমার বাংলাদেশ, বাংলা শেষ নাকি? ধন্যবাদ মাসুদ ভাই। মাসুদ ভাই মনে টেনশনে আছে, চিন্তা করতেছে কি বলবে ফরিদ ভাই। তার বোধহয় নেটওয়ার্কের সমস্যা হয়ে গেছে, তাই আমরাই আলোচনা করি। এবার আমি যে মাসুদ ভাই মনে হয় আসছে। জি মাসুদ ভাই, শুনতে পাচ্ছেন? জি রাশেদ হায়দার ভাই, আমরাও শেষের দিকে চলে আসছি। আমি ফরিদ ভাইয়ের কাছে একটু যেতে চাই যে ফরিদ ভাই, বাংলাদেশে প্রায় 10-12 দিন থেকে প্রবল বৃষ্টি বেশিরভাগ জেলাতে। এর মধ্যে তো চট্টগ্রাম, সিলেট সহ অনেক উত্তরবঙ্গেরও কোথায় কোথায় বন্যা হয়ে গেছে। চট্টগ্রাম সিটির ভিতরে জলাবদ্ধতা তৈরি হয়ে গেছে, বন্যার মতো অবস্থা, মানুষ নৌকা দিয়ে চলাচল করে। ঢাকার ভিতরে এমন ঘটনা ঘটে গেছে, ছাত্রছাত্রীরা নৌকায় ভেলায় করে তারা যাইয়া পরীক্ষা দিতে হইতেছে। কি এক ভয়াবহ অবস্থা! সরকার পরীক্ষার ওই বিষয়গুলো স্থগিত করবার উচিত ছিল, কিন্তু তারা সেটা করেনি। এখন ছাত্রছাত্রীরা, মাধ্যমিকের ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে তারা এই আমাদের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছেন। তারা আলটিমেটামও দিয়েছেন, আর না হলে কিন্তু তারা কঠোর আন্দোলনে নামবে। এখন আমার প্রশ্ন হলো, সরকার কেন এই দুর্যোগকালীন সময়ও পরীক্ষা চালিয়ে যাচ্ছে? অতীতে কখনো তো আমরা এমনটা দেখিনি। ফরিদ ভাই। ধন্যবাদ আপনাকে। আসলে সরকার তো মুসলেখা সরকার, জনগণের প্রতি তাদের কোনো কমিটমেন্টও নাই। তাই কে কি করলো না করলো তাতে তাদের কি থোড়াই যায়, কেয়ার করবে তারা? এই মুহূর্তে যে দুর্যোগ শুরু হয়েছে, পরীক্ষা স্থগিত করার দরকার ছিল। এটা তো কমন সেন্সের ব্যাপার। কিন্তু মিলন সাহেব তো মাদ্রাসায় পড়ে নাই, তার বুদ্ধি তো একটু বেশি, বিদেশের কমি মাদ্রাসা থেকে পড়ে আসছে, তো তাই আর কি তিনি মনে করতেছেন দরকার নেই। চিটাগাঙে যে অবস্থা, ঢাকায় যে অবস্থা, কিভাবে পরীক্ষাটা দেবে মানুষ? আমার পরিচিত একজন আছে, সে খুব দুঃখ করে বললো যে তার সন্তানে তারা কি কষ্ট করে গিয়েছে, সে চিন্তারও বাইরে, ঢাকার ভিতরেই। তাহলে চিটাগাঙে কি, চিটাগাঙে যেখানে কতজন লোক মারা গেছে, বলতেছে যে সেখানে গরু বাছুর সব ভাইসা পর্যন্ত গেছে। একটা গ্রামের ছেলে কিভাবে, হ্যাঁ একটা গ্রামের ছেলে কিভাবে পরীক্ষা দিবে? জাপানে যেখানে একটা ছাত্রের জন্য একটা স্টেশন রাখে, তারা একটা স্টেশন শুধু ছিল, সম্ভবত দেশটার নাম জাপান, যে একটা স্টেশন থেকে ছাত্র আসবে বলে তার বাড়ি ওখানে, স্টেশন বন্ধ করেন একজন প্যাসেঞ্জারের জন্য। আর বাংলাদেশে এতগুলো ছাত্র পরীক্ষা দিতে পারতেছে না, এটা কি ঠিক? অনেকে তো এমনি তো 36% নাকি 35% পরীক্ষা দেয় না, তার উপরে এই দুর্যোগ। এই মুহূর্তে অবশ্যই পরীক্ষা স্থগিত করার কথা ছিল। আমার মনে হয় যদি শিক্ষামন্ত্রী যদি অশিক্ষিত হইতো তাহলে করতো, কারণ দেশপ্রেম ছিল। এই জন্য অনেকেই বলে যে শিক্ষিত লোক ছাড়া দেশ চলে না, এটা ঠাড়া পড়া মিথ্যা কথা, ঠাড়া পড়া মিথ্যা কথা। মিলন সাহেব তা প্রমাণ করে দিয়েছে, ইউনুস তা প্রমাণ করে দিয়েছে, ওই যে খুরশিদারা প্রমাণ করে দিয়েছে, ফরিদ আক্তাররা প্রমাণ করে দিয়েছে যে শিক্ষিত লোক হলো দেশ চলে না। শিক্ষিত লোক মানে ওগুলো বড় বাটপার বদমাশ, প্রমাণ হয়ে গেছে। অর্থে আমাদের গম সোর্স চেয়ারম্যানও যদি এবার মন্ত্রী থাকতো, সে পরীক্ষা স্থগিত করতো, কারণ তাকে জনগণের কাছে কৈফিয়ত দিতে হয়, জনগণের সামনে যেতে হয়। কারণ এরা তো ক্ষমতায় তো চাইতেই পারতো না, ঝড়ে পোক মরে ক্ষমতায় আসছে। এদের সাথে তো জনগণের সম্পর্ক নাই, ভোটে তো এমপি হয় নাই। ভোটে যদি এমপি হইতো তাহলে গুরুত্ব থাকতো। একটা জনগণের প্রবলেম হলে তার দায়ভার তাকে নিতে হতো। তো তারা তো, এটা কি বলবো আর, আমি বুঝে উঠতে পারি না যে কোন আক্কেলে এখনো পরীক্ষা নিল এই দুর্যোগের ভিতরে। এটা কি সম্ভব? একটা ছাত্র কিভাবে পরীক্ষা দেবে? একটা ছাত্র কিভাবে পরীক্ষা দেবে? তার মেন্টাল প্রিপারেশনটা কি? তার ঘর ভেসে গেছে আগের দিন, বা সে মনে করেন প্রস্তুতি নিছে, সে যখন রাস্তায় যাচ্ছে তার জামা কাপড় ভিজে, এমনকি তারা সাঁতার জানে না। ঢাকা শহরে কয়জন পোলাপান সাঁতার, আজকাল চিটাগাঙে থাকলেও সাঁতার জানে না, বাচ্চারা সাঁতার জানে না, আমি জানি। গ্রামে বাস করে সাঁতার জানে না। আর আমরা তো মোটামুটি বলতে গেলে হাঁসের বাচ্চার মতো, আমরা মাটি থেকে আমরা জন্মে সাঁতার শিখে গেছি, কারণ জন্মার পরে তো পানির গাবলার মধ্যে চুবাইছে। এখনকার বাচ্চারা তো চুবাই না, এদের আগে হলো আইসিইউতে। আমাদের কই চুবাইতো পানির মধ্যে, গরম পানিতে চুবাইছে। ওইটা শুধু আমাদের বেলা না, যত বড় লোক আর ধনী থাকুক আর যাই থাকুক, চৌধুরী থাকুক আর দাস থাকুক, আমাদের কি করতো, গরম পানির মধ্যে কুসুম কুসুম গরম পানি গাবলার মধ্যে চুবাইতো হাঁসের বাচ্চার মতো। তখন আমাদের সাথে গাবলার, অবশ্যই আপনার মনে, আপনার দাদা দাদি, আপনার নানা, আমার নানি তো আমার গাবলার মধ্যে চুবাইতো, আমি এগুলো শুনছি, আমি হাসি। বুঝতে পারছেন? পানিতে সারাদিন পানিতে থাকতাম। আমার মা বকা দিত, তুমি আমার মা তুমি তুমি করে বলতো, বাবা বলতো তুই করে বলতো যে তুমি তো হাঁসের বাচ্চা। কেন? তোমার নানি তোমার গাবলার মধ্যে বালতির মধ্যে এগুলো চুবাইতো। তখন আবার কিন্তু প্লাস্টিক আসে নাই, আসে সারি মাটির গাবলা থাকতো,
প্লাস্টিকের না, লোহার থাকতো গাবলা, লোহার মানে ওই যে প্লেট দিয়ে যেটা বানাতো গাবলা, বালতি, সিলভারের জি জি সরি সিলভার, আর হলো আপনার সিলভারের আইটেম, সিলভার তো না, অ্যালুমিনিয়ামের গামলা। অ্যালুমিনিয়াম, এবং ওইটা তখন অভিজাত। সিলভার অভিজাত। গাবলার মধ্যে বাপরে বাপ, বিরাট বড় নাতি, মানুষের নাতি, সিলভারের গাবলা, রাইট, ঠিকই বলছেন। আসু ভাই তো আপনার বালতির মধ্যে। তা আমরা তো হাঁসের বাচ্চা তখন থেকে শিখে গেছি সাঁতার, আর আমাদের বাচ্চারা সাঁতার, আমার বাচ্চা সাঁতার জানে না। কল্পনা করতে পারেন আমি যে লোক সারাদিন পানির মধ্যে থাকতাম, আমার বাচ্চা সাঁতার জানে না, এটা কি বিশ্বাস করা যায়? তো এরকম সারা দেশে এদেরকে আপনি পরীক্ষা নিবেন কিভাবে? আসলে যে বললাম, জনগণের সাথে আপনার সম্পর্ক নেই। আগে মন্ত্রীরা না জনগণের স্বার্থের ব্যাঘাত করলে আমরা দেখেছি যে সেটা ব্রিটিশ আমলে মন্ত্রী হোক, তারা পদত্যাগ করতো জনস্বার্থে। জনস্বার্থে তারা, জনস্বার্থে এই দেশের মানুষ বলে জনস্বার্থে গমের দাম বাড়ায় বিদেশ থেকে কিনে জনস্বার্থে। আর আগে জনস্বার্থে পদত্যাগ করতো, মন্ত্রী হইতো না, বলছে না এটা জনগণের স্বার্থের বিরুদ্ধে। কিন্তু এখন উল্টা, এখন সবকিছুই ওই যে, যদি এখন মনে করেন যে সবগুলোকে ফেল করায়, তাও জনগণের সাথে। আবার দেখি আর পক্ষে অজুহাত সৃষ্টি করে। আমাদের মিলন সাহেবের চামচারা দেখি অনেক মনে হয় যে তারাই ছাত্র, আর কেউ বুঝে না। ওর বাচ্চা যদি হইতো গ্রামে থাকতে এরকম ভাইসা যাইতো, তাহলে বুঝতে পারতো কেমন লাগে। মিলন সাহেবের বাচ্চা তো দেশে পড়ে না, মিলন সাহেবের বাচ্চারা তো বাংলাদেশে পড়ে না, তাই তারা কত কিছু বলবে। তাদের পোলাদের পারলে তারা চৌথ আসমানে নিয়ে পড়ালেখা করাইতো। তারা এই দেশে কওমি মাদ্রাসার গপ্প করবে। এক মন্ত্রী নাকি এমপি বলেছে মাদ্রাসায় ভালো পড়ে, কিন্তু হ্যাঁ পোলা কিন্তু জীবনে মাদ্রাসায় পড়েনি। তো এরা এই বদমাইশ এবং বাটপারেরা যখন ক্ষমতা, মানে গণবিরোধী যারা, আপনি খেয়াল করবেন একটা মানুষ যখন ক্ষমতায় যায়, আর ক্ষমতার আগে ভাষা, চরিত্র, চেহারা সবকিছু পাল্টে যায়। ক্ষমতায় যখন বিরোধী দলে থাকে তখন গণতন্ত্র দরকার, জনগণের স্বার্থ দরকার, বাক স্বাধীনতা দরকার, আইন শৃঙ্খলা, ভালো পরিবেশ দরকার, ফ্রিডম অফ ভয়েস দরকার, ফ্রিডম অফ চয়েস দরকার, মিডিয়ার প্রেসের ফ্রিডম দরকার। কিন্তু যেই না ক্ষমতায় যায়, সেই ব্যক্তিটার ফুটটাই পাল্টে যায়। তখন সে আচ্ছা, এই মুহূর্তে যদি পরীক্ষাটা বন্ধ করতো কি ক্ষতি হইতো? কারণ এক সপ্তাহ পরে এগুলো চলে যাবে, বা 15 দিন পরীক্ষা আবার নেন আপনি, সমস্যাটা কোথায়? কিন্তু না, কারণ আমি করতেই হবে, সমস্যা সৃষ্টি করতেই হবে। আসলে যে কোন কালে যেন মানে বুদ্ধি নাশে, মানে যখন কেউ ধ্বংস হয়ে যায় তখন তার বুদ্ধি নাশ হয়ে যায়। তো এরা তো 16 ডিসেম্বরের মধ্যে মাশাল্লাহ কাটে বুসকা বান্ধার সময় হয়ে গেছে, তো কিছু ভুল করতে হবে না, কিছু ভুল তো করতে হবে। এই জন্য পোলা বানো দেখলাম, আগে তো বাচ্চারা দাদার বয়সী তারা নিয়ে গান বানিয়েছে, মিলন হবে কত দিনে, এখন দেখি গালি দিতেছে ভুয়া ভুয়া। ওই কোন নিউজিল্যান্ডের ওই কি ভাইকিংদের মতো পেটাইতে বলছে ভুয়া ভুয়া। তো এইগুলো তাদের কপালে শনি আছে, এখন মর্দ তো মর্দের হাতেই মরবে, মর্দরা তো আওয়ামী লীগ। তো জি ফরিদ বলেন। ভাই, আমি আপনার অনুমতি নিয়ে যদি একটা মিনিট একটু Please. বলি আপনারে। বলেন বলেন। আচ্ছা, আমার মনে হয় না আপনি মুসলমান। জি রাশেদ হায়দার ভাই, রাশেদ হায়দার ভাই আপনি বলুন, এই বিষয়ে আমার- বলুন, আমরা শেষ করে আমার দেব। আমার মোজ দেখো মনে হয় কিনা? না, জি আমার ফরিদ মনে ভাই হয় কি না আরো যেন- কথা আছে? আরে না, না, মোজ আমার- থাকলেই তো মুসলমান। মোজ আমি আর থাকলে ফরিদ ভাই এখন কথা বলবো, মাসুদ ভাই আপনি শুনেন, আমার মনে হয় না এই ভদ্রলোক মুসলমান। এই ভদ্রলোক মুসলমান হইতে পারে না। যদি মুসলমান হইতেন, আপনি একটা কথা আমি কিছুক্ষণ আগেও বলছি যে আল্লাহর ইশারা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। ঠিক আছে? আমার এই মাসুদ ভাই কি কইলো, মাসুদ ভাই একটা ভুল করছে যে মাধ্যমিক বলছে না, এরা উচ্চ মাধ্যমিক, সম্ভবত ইন্টারমিডিয়েট পরীক্ষা না। ইন্টারমিডিয়েট পরীক্ষা। এই ছাত্র ছাত্রীগুলোই তো মানে অটো পাস করা, অটোতে জি। আসা ইন্টার জি জি জি। 24-এর অটো পাসের ছাত্রছাত্রীরা এরা। হ্যাঁ, হ্যাঁ। একটা কথা আপনারা যদি মনে করেন, আমি জানি না, কথা মিলন ভাইয়ের পক্ষে গেলে আমার কিছু করার নেই। ঘটনা হচ্ছে যে এই ছাত্র ছাত্রীরা তাদের শিক্ষকদেরকে জুতা পিটা কইরা, জুতার মালা গলায় দিয়া কি চরম অপমান করছিল। 40 জনে নাকি একজন বুজুর্গ লোক থাকে। তো একটা মাস্টারের বদ্ধ যদি যায় আল্লাহর কাছে পড়ে, তো ফরিদ ভাই আজকে কেন পরীক্ষা যদি আরো 3 মাস পরও না এগো, এই দিনেই বন্যা বাদল হবে। কারণ এদের উপরে তো খোদার গজব আছে, এইটাকে ভগবানের গজব শুরু হয়েছে, তার উপর আবার ভগবানের গজব শুরু হয়েছে, তার উপর আবার রাম ভাইয়ের গজব আছে, শুরু হয়ে গেছে। গজব শুরু হয়েছে। আপনার বুঝতে হবে। মানে না, তাহলে এই জুন জুলাই মাসে এরকম বৃষ্টি হইতে দেখছেন আপনি কখনো? না 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 না। এই ধরনের বৃষ্টি আপনি জাস্ট একটু 2024-এ জানতো এই জুন জুলাই যদি এই বৃষ্টি হইতো তাহলে আন্দোলন হইতো? এপ্রিলে হয়, এপ্রিলে সাধারণত এরকম হয়। জুন জুলাইতে বৃষ্টি হলে আন্দোলনটা হইতো কিনা? না। হ্যাঁ, তা আপনারা বুঝেন না, এগুলো সব আল্লাহর গজব। এটা আল্লাহর গজব। আমি এত বড় মুখ রাখার পরও মুসলমানের বুঝতে পারি না। একটা জিনিস চিন্তা করে দেখেন তো, যে 4 জন শিক্ষক মারা গেছে স্ট্রোক কইরা, অপমান সহ্য করতে না পাইরা। না পেরে, yes. ওই শিক্ষকের পরিবারগুলা কি কইতেছে যে হ্যাঁ তোমরা আমাদের বাবা মারে জুতা দিয়া ইয়ে করছো। আপনি আপনার ছেলে মেয়ে শিক্ষক যারা, ওরা তো আপনার চেয়ে বয়সে কম না। জি। আপনি কি ওই শিক্ষকের সামনে পা তুলে বসেন, আপনিও কিন্তু সম্মান দিয়ে কথা বলেন, স্যার স্যার বলেন, অবশ্যই। আপনার ছেলে না। আমার বাচ্চাদের শিক্ষক যেগুলো আমার পোলার বয়সী, এদের আমি স্যার বলি, সম্মান দিই। অবশ্যই অবশ্যই সেই অবশ্যই। শিক্ষককে আপনারা জুতার মালা গলায় দিলেন ভাই।
পিটাইয়া পিটাইয়া বাইর করলেন, একজন শিক্ষক তিনি। তো তাদের গজব আপনাদের উপর পড়বে না? আপনাদের শিক্ষা জীবন তো আসলে এমনিই ধ্বংস হয়েছে। এখন আপনার যতই কম যে এটা মিলেনিয়ার দোষ, ওই বৃষ্টি পড়ছে নালার দোষ, না 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 না, এটা প্রকৃতির অভিশাপ আপনাদের উপরে, আল্লাহর গজব যে এই জেনারেশন পৃথিবীর কোথাও যায় টিকবে না। এটা লিখে নেন, এই জেনারেশন কোথাও যায় টিকবে না। এটার উপর আল্লাহর গজব আছে, লানত আছে খোদার। যদি আপনি মুসলমান হয়ে থাকেন আপনি এটা বিশ্বাস করবেন, হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, কেউ যদি মনে করেন যে একজনের ক্ষতি করলে সেটা ফিরে আসবে, তাহলে এই ছাত্রছাত্রীদের উপরে খোদার লানত আছে আপনাদের উপরে, যার কারণে আপনাদের উন্নতি হইতেছে না কোন রকম, কোনো না কোনো ভাবে কোনো না কোনো বিপদ আইতেছে। এখন আমরা চিল্লিয়া লাভ কি? ওই বেটা মিলন, এখন নামটা হয়েছে মিলন। মিলন তো খুব খারাপ শব্দ না ফরিদ ভাই? কইয়া পয়সা ফার্মের মুরগি, বেচারা নামটাই তো খারাপ। তো সে খারাপ কথা দুই চারটা কইছে, এটাকে আপনি আবার ভিতর দিয়ে অন্য কিছু মনে করলো তো কিছু করার নেই নাকি ফরিদ ভাই? আমার কথা শেষ হয়েছে ফরিদ ভাই, এবার আপনি বলতে পারেন আপনার মতামত। জি মাসুদ ভাই বলেন। জি ফরিদ ভাইয়ের বক্তব্য শেষ করবেন, জি ক্লোজিং দিবেন। জি আমি ভুলে গেছি কি যেন বলতেছিলাম, মনে হয় এইচএসসি পরীক্ষার বিষয়টা নিয়ে খুবই জনগুরুত্বপূর্ণ বিষয়, যেটা এখন বন্যা বহু জেলায় ছাত্ররা পরীক্ষা কেন্দ্রে যেতে পারছে না, অনেক জায়গায় পরীক্ষা কেন্দ্র পরিবর্তন পর্যন্ত করছে কিন্তু পরীক্ষা স্থগিত করছে না, এবং তাদেরকে পুলিশ বেধড়ক পিটিয়েছে। কত বড় ফাত্রামি হলে এটা শিক্ষামন্ত্রী করতেছে, লোকটাকে আমি ভদ্র মনে করতাম, ঠিক আছে, কিন্তু কত বড় ফাত্রামি যে শিক্ষা কেন্দ্র পরিবর্তন করে তার পরীক্ষা তার নিতেই হবে। এতই তার পরীক্ষার শখ, মানে এতই তার শখ, মনে হয় যে এটা মাগরিবের নামাজ, যদি কাজা হয়ে যায় আর পড়া যাবো না, বিষয়টা এরকম মনে করতেছে। মানে দেশের আইন, দেশের নিয়ম, দেশের শৃঙ্খলা যে মানুষের জন্য, মানুষ তো দেশের জন্য নয়, মানুষ তো আইন শৃঙ্খলার জন্য নয়, মানুষ তো নিয়মের জন্য নয়, মানুষের জন্যই নিয়ম করা হয়, মানুষের ফায়দায় লাভে মানুষের সুবিধার জন্য নিয়ম করা হয়। কিন্তু আমাদের মিলন সাহেব মানে বুঝতে পারছে, বললামই তো, সে যদি একটা অশিক্ষিত লোক হইতো সে বলতো না রে বাবা পরীক্ষা আমি তোমাদের পিছাই দিলাম, কি বলো, জরুরি বৈঠক ডাকতো, জরুরি বৈঠক ডেকে তিনি প্রধানমন্ত্রীকে বলে দিতেন যে আমরা প্রধানমন্ত্রীকে জানিয়ে তিনি বলতেন পরীক্ষা স্থগিত করা হইলো, যখন দুর্যোগপূর্ণ পরিবেশ মুক্ত হবে তোমরা ঠান্ডা মাথায় পরীক্ষা দিবা, বাস লেটা চোখে যায়। কিন্তু আমাদের মন্ত্রী মহাশয় অত্যন্ত উচ্চ শিক্ষিত লোক, তার সন্তান বিদেশে পড়ে, বুঝে নাই ব্যাপারটা, তার তো এই দেশের সাধারণ আমার আপনার সন্তানের চিন্তা তো তার নাই। যদি অন্তত হায়দার ভাইয়ের ছেলে মেয়ে হইতে একটা কথা ছিল এরা ফ্রান্সে থাকে, কিন্তু আমাদের ছেলে মেয়েরা তো বাংলাদেশে, এদের চিন্তা করার তো কোনো দরকার নেই, কারণ তিনি তো এই দেশের জনগণের দ্বারা নির্বাচিত না। জনগণের দ্বারা নির্বাচিত হইলে প্রধানমন্ত্রী কেন, আপনি কার কথা কি বলতেছেন? আপনি মিলন সাহেবের কথা বলতেছেন? আমাদের জাতীয় ভাইয়া 17 বছর লন্ডন থেকেও তার আকল হইল না, বিলেতে নাকি সবচেয়ে জ্ঞান। আমরা বিলেতে থাকলে 17 বছরে অন্তত 1700 বই পড়ে আসতাম, কমসে কম না পড়লো, সর্বনিম্ন। কিন্তু আমাদের জাতীয় ভাইয়া বিলাই পুষতে গিয়ে ব্যস্ত ছিলেন, তারপরে 20,000 পাউন্ড নাকি দিতে হয়, সেগুলো দিতে তিনি ব্যস্ত ছিলেন, ব্যবসা বাণিজ্যে ব্যস্ত ছিলেন, দেশ সম্পর্কে বুঝতে পারেন নাই। তিনি বোধহয় মনে করতেছেন বাংলাদেশটা লন্ডন হয়ে গেছে, তার জন্য তিনি মনে করছেন পরীক্ষা, আমার মনে হয় লন্ডনেও যদি এই দুর্যোগ হইতো পরীক্ষা অটো স্থগিত হয়ে যেত। এটা তো কমন সেন্সের ব্যাপার, এটা তো কমন সেন্সের ব্যাপার যে এই যে আসলে শিক্ষামন্ত্রী পদত্যাগ করা উচিত, এই মুসলেখা শিক্ষামন্ত্রী পদত্যাগ করা উচিত, এই ফাত্রামি বন্ধ করা উচিত। এই শিশুদের এইভাবে এই কিশোরদের এইভাবে পরীক্ষা নিয়ে তাদের মানসিক ভাবে তারা স্থির থাকতে পারবে, এই পরীক্ষা দেওয়া যায়? এটা কোনদিন সম্ভব প্রাকৃতিক দুর্যোগের ভিতরে? এটা অবশ্যই শিক্ষামন্ত্রীটা অন্যায় করেছেন, একটা মন্ত্রী এটা করতে পারে না। আর প্রধানমন্ত্রী বা কি করে? প্রধানমন্ত্রী তার নিজস্ব ক্ষমতা রয়েছে না, তার তো নিজস্ব ক্ষমতা বল রয়েছে, প্রধানমন্ত্রীকে ফোন করে বলতে পারতে, তার মানে তো দেশ নিয়ে কারো চিন্তা নাই, প্রধানমন্ত্রী দেশ নিয়ে তো চিন্তা নাই, তার কথা আমার ক্ষমতা যতদিন যেভাবে পারি থাকতে পারি। তার উপর শেখ হাসিনা ঘোষণা করেছেন, জননেত্রী শেখ হাসিনা যে ডিসেম্বর আসতেছে, উনি বোধহয় ওইগুলো নিয়ে ব্যস্ত আছে আর কি, খুব সম্ভবত। আর ওয়াকার সাহেব তো সেনাবাহিনীর বোধহয় বন্দুক ধার দিতেছে, বেনা বলে যাবো, আর ট্যাঙ্ক কামান নিয়ে বিমান বাহিনী নেই এয়ারপোর্টে যাবো ঠেকাইতে, ওইদিকে ব্যস্ত আছে। তাদের তো দেশ নিয়ে এখন চিন্তা করার খবর নাই, এখন আর তাদের চিন্তা করার সময় নাই। আর জামাতের যে সাদা শকুন আছে সে তো হাফ প্যান্ট পরে মোটামুটি ত্রাণ বিলানের একটা মহা সুযোগ পেয়েছে। আর আমার ভাবির পোলারও আরেক সুযোগ পেয়েছিল যে এইবারও কিছু টাকা পয়সা কামাবে, কিন্তু পাবলিক তো এবার অনুদান দিতেছে না। আমি শেখ ফরিদ বললেও পাবলিক অনুদান দিবে, কিন্তু ভাবির পোলাদের কথা নেড়া বেলতলায় আর যাবে না। ওই 12 কোটি টাকা কুমিল্লার দান রাজপথ হিসাব দেয় নাই, তারপরে 1200 কোটি টাকার ফান্ড ইউনুসের কোম্পানি মেরে গেছে, ইউনুস গং, পাবলিক তো বুঝে ফেলেছে, কেউ টাকা দিতেছে না, দিবেও না, না দেওয়াটাই স্বাভাবিক, কারণ এই বাটপারদের চিনে ফেলেছে। তবে প্রধানমন্ত্রী উচিত ছিল তার শিক্ষামন্ত্রীকে নির্দেশ দেওয়া যে মিলন সাহেব
আবার মিলন হবে, দরকার হয় মিলন হবে কতদিনে জানি না, ফরিদ কিন্তু ভাই, আমি পরীক্ষা দিতে- ফরিদ ভাই আরেকটু মজার একটা অ্যাড করে দিই আপনাকে। আমাদের প্রধানমন্ত্রী বরিশাল সফর করেছে, যেখানে বন্যা হচ্ছে চট্টগ্রামে, সিলেট সহ বিভিন্ন জেলায়। তিনি তো যাওয়ার কথা সেদিকে, কিন্তু তিনি গেলেন বরিশালে। বুঝেন ব্যাপারগুলো নাই কি আপনারা? আপনার কাছে কি কেমন এলোমেলো মনে হয় না? আমার মনে হয় উনি সাঁতার জানে না। এই ভয়ে উনি যাইতেছে না। আর বরিশালও যাইতো না যদি পদ্মা ব্রিজ না থাকতো, ঠিক আছে? কোনো কারণে যদি হেলিকপ্টার মিস পানির উপর ব্রিজ আসার সমস্যা নাই তো, যদি ওখানে জানতো যে হেলিকপ্টার ছাড়া যদি যাওয়া লাগতো তাহলে যাইতো না বরিশাল। উনি তখন বরিশালেই যাবেন, কারণ যেখানে কাম নাই খই বাঁচতে হবে না, ওইখানে গেলে তো জবাব দিতে হবে জনগণের কাছে। আমি বুঝে উঠতে পারি না, সিটাগাঁয়ে কোনো এমপি মন্ত্রী নাই? যে সমস্ত এলাকা বন্যা হয়েছে, এমপিরা কি শিক্ষামন্ত্রী ফোন করতে পারে না? আকল নাই একজন এমপির? ওই সমস্ত অঞ্চলে এমপি নাই। ফরিদ ভাই এটা কি বললেন? চিটাং এর এমপি আছে না যে শাহজাহান চৌধুরী জামাতের, যে বলছে যে সূর্য বাবা, যে আমার নির্দেশে সূর্য উঠে, আমার নির্দেশে সূর্য ডুবে, উনি চাইলে তো ভাই বন্যা বন্ধ করে দিতে পারতো। না না না, আপনি ভুল বুঝেন কেন? উনি বলছে সূর্য উঠে নামে, আর পানি তো উঠে নামে না। পানির কথা সে পানির জন্য আরেকজন বলবে, বুঝেন না? তবে আর একটা বাঁচার পদ্ধতি দেয়, এদের একটা বুদ্ধি আছে, উপায়। শুধু বলে দিবে এই পানি ভারত ছেড়ে দিছে, বাস, তাইলে আর কোনো সমস্যা। খালাস, এই হিন্দু পানি আসছে, এটা মুসলমানি করাইতে হবে, তাই আমরা পরীক্ষা দিব, এটা বললেই সবাই মেনে নিবে। এই একটা জিনিস আছে, কারণ বাংলাদেশের যে কোনো সমস্যা শুধু যদি আপনি একবার পাবলিকের বলে দিতে পারেন এটা ভারত দেয়, বাস, আর কিছু দরকার নেই। পেট খারাপ হয়েছে ভারত দেয়, কারণ কি? কারণ ভারত থেকে পেঁয়াজ দিয়েছে, পেঁয়াজ খেয়ে পেট খারাপ। তারপরে আপনার অসুখ হয়েছে, ভারত দেয় কেন? কয় হাওয়া আসে, বাতাস আইছে, ভারতের বাতাস, তাই ভারত দেয়। তারপরে মাদ্রাসায় বলৎকার দিয়েছে, বলতে হবে এটা রয়ের ষড়যন্ত্র, হিন্দুদের ষড়যন্ত্র। মসজিদের জুতা চুরি হওয়ার পরে আমি এক জায়গায় গিয়েছিলাম, মমিসিং, মসজিদে জুতা চুরি হয়েছে, আলাপ হইতেছে। দেখে এক মুরব্বী বলতেছে, কয়েকলা না এনজিওরা করা, এনজিওরা টাকা দিয়ে, এনজিওরা টাকা দিয়ে বলে মসজিদে জুতা চুরি করায় যাতে মুসলমানের বদনাম হয়। আমি বললাম, বাহ, কি সুন্দর যুক্তি! মানে এরকম আপনি একটা উদ্ভট যুক্তি দিয়ে দেন, এদের সবাই চলে যাবে, কোনো সমস্যা নেই। অথবা আরেকটা যুক্তি দিতে পারেন যে কি তরুণী দাসের গ্রেপ্তার করতে দেরি করাতে গজব নাজিল হয়েছে, এটাও বলতে পারেন। তবে আমি দুঃখিত, যে আমি আন্তরিকভাবেই দুঃখিত আমাদের দেশের যারা পরীক্ষা দিতেছে, যে তোমরা বাবারা এত সুন্দর একটা মন্ত্রী পাইছো আর এত সুন্দর সুন্দর এমপি পাইছো, যে তারা তোমাদের দুঃখ বোঝে না। আমি যদি বাংলাদেশের কোন ওই অঞ্চলের মানে ভেসে যাওয়া অঞ্চলের এমপি হইতাম, আমি ওই এলাকায় অবশ্যই পরীক্ষা স্থগিত করাইতাম, কারণ এটা আপনার জনগণের জন্য। আর এমপির বলতে হবে কেন? শিক্ষামন্ত্রী চোখে দেখে না? না না, প্রধানমন্ত্রী চোখে দেখে না? এই বাবাদেরকে 2 বছর আগে আব্বা ডাকিয়া নামানো হয়েছিল রাস্তায়, আর তারা আজকে রাস্তায় নামার পরে ছাত্র দলের নেতা বলতেছে এরা টিকটকার এবং নেশাখোর। ও, আগে নেশা করছিল ফার্মের না? মুরগি, ও, ফার্মের আগে মুরগি তো ছিল। মন্ত্রী, ফার্মের আরেক নেতাই ফার্মের তো মুরগি, একদম ভিডিও লাইভে ওরা এসে তো বলছে। স্লোগান দিছে, মানে আমি তুমি কি বুঝে উঠতে আমি পারি কি নাই, আমি ফার্মের বুঝে উঠতে মুরগি, পারি নাই, ফার্মের মুরগি। আজকে আমার পরীক্ষা ছিল তো বুঝে উঠতে পারি নাই। মানে মানে ফার্মের মুরগি বলছে মন্ত্রী ছাত্রদের, হ্যাঁ, কি বলেন? মিলন বলছে যে এরা সব ফার্মের মুরগি। আর আজকে যখন পোলাপান আন্দোলনে নামছে, তখন ছাত্র দলের আরেক নেতা বলছে, একদম সরাসরি টিভি লাইভ দেখাইছে, এগুলো বলছে যে এগুলো সব নেশাখোর, এগুলো সব নেশাখোর, সব টিকটকার, এগুলো কি পড়ালেখা করে? এই তাই হচ্ছে নাকি? অবস্থা। হ্যাঁ, আবার মিলন সংসদে দাঁড়াইয়া বলছে সারা বাংলাদেশের কোথাও কিছু হয় নাই, একমাত্র কুমিল্লাতে কোন এক মহিলা কলেজ বা বিশ্ববিদ্যালয়ে কিছু একটাতে নাকি পানি উঠছে, আর কোথাও কিছু হয় নাই মিলনের ওই যে কথা। একটা কেন্দ্র চেঞ্জ করা হয়েছে, হ্যাঁ, অথচ আমরা তো দেখলাম দেশের বহু জায়গায় এক ভয়াবহ অবস্থা বন্যার। না, ভাই চিটাগং বনানীতে, কিছু হয় না, চিটাগং তো পানিই জি, নাই, চিটাগং তো শরবত রাস্তায়। আরে ভাই ঢাকাতেই তো নৌকা চলতেছে, দুষ্ট লোকেরা বলে এরকম অবস্থা। হ্যাঁ, সিরিয়ার কথা বাদ দিলাম, মানে একটা ছাত্রদের এইভাবে বলতে পারে আর ফার্মের মুরগি একটা শিক্ষামন্ত্রী এটা বলতে পারে? এটা তো আমার বিশ্বাস হয় না। আপনারা মিথ্যা কথা বলতেছেন, আপনারা সরকারের বদনাম করতেছেন, আপনারা ভারতের দালাল, শেখ হাসিনার দুশো রয়ের দালাল, নইলে আপনার একটা। আরো মজার বিষয় আছে তো ফরিদ ভাই, এর চেয়ে আপনি তো খবরই রাখেন না না না, এই রাখি না, 2-3 রাখি দিন মনে হয়। আরো মজার বিষয় আছে, মন্ত্রী বলছেন এই যে সংসদে বলছেন যে এই প্রশ্নের দায় আমাদের না, মানে প্রশ্ন নিয়ে কিছু কথা হয়েছিল, বলে যে এই প্রশ্ন করেছে বিগত সরকার। এরকম অনেক মজার মজার টপিক আছে তো এই বিষয়ে। এই ফ্যাসিস্ট সরকারের SSC পরীক্ষা, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এবং আলিল আযীম। এবং আজকে ছাত্রদের আন্দোলনের একটা ছোট্ট ভিডিও আপনাকে মোবাইল থেকে দেখাই। কপিরাইট পড়বে, বেশিক্ষণ দেখেন, অল্প দেখেন। হ্যাঁ, এটা দেখছি, এটা দেখছি, এই দৃশ্যটা দেখছি। হ্যাঁ, অবস্থা এখন দেখছেন? এখন আসমান কাঁপানি। ওদেরকে তো পুলিশ বেধড়ক পিটিয়েছে, আবার যুবদল ছাত্রদল অনেক ভিডিও ক্লিপ এইভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে যে ওরাও পিটিয়েছে, এরকম পরিস্থিতি। এখন আসমান কাঁপানি ম্যাডামটা কোথায়? আসমান কাঁপানি এ উপর তো খামার নয়, সেই জাহাঙ্গীরনগরের পাঙ্গি মাস্টারটা কোথায়?
জাহাঙ্গীরনগরে এসে এই উপত্যকা কারণ এরা এখন কোথায়, মানে একজন শিক্ষক যে ছাত্রদের ফার্মের মুরগি বলতে পারে এটা আমার মানে ধারণার বাইরে। আর ছাত্রদল নেতা বলছে এরা নাকি টিকটকার নেশাখোর, তাহলে যারা 24 আন্দোলন করছে একটা কি ছিল, ওটা তো তাহলে আরো কিছু ছিল, গাঁজা করছিল সেই নাকি? জন্যই তো বললাম এই ছেলে পেলে গুলোকে 24-এর আন্দোলনে নিয়ে আসছিল, তখন ওরা ছিল আব্বা, আর এখন হয়ে গেল তারাই হ্যাঁ, তখন ছিল নেশাখোর, তারপরে আপনার তখন ছিল টিকটকার। তখন ছিল এই কি বীর সোনার যোদ্ধা, ছেলে। জুলাই যোদ্ধা, বীর জুলাই যোদ্ধা। এখন তারা টিকটকার আর নেশা করে হয়ে গেছে, বাবা, আর ফার্মের মুরগি। না, আমার তো আর মিলন সাহেবের সম্পর্কে আমার রুচি, আমি অবাক হয়ে গেলাম, তিনি এত নিম্নমানের কথা বলতে পারেন। আমি সত্যি মানে আমার কাছে মানে বিষয়টা হাস্যকর মনে হচ্ছে, যেটা এই লোকটা কিভাবে বললো এই কথা ছাত্রদের সম্পর্কে ফার্মের মুরগি, এটা কি বলা যায়? তাও আবার একটা মন্ত্রীর মুখে, এটা টিকটকার। এইবার বুঝতে পারছি আসলে ছাত্রদল নেতা ভুল বলেছে, বলা উচিত ছিল যে সংসদের মন্ত্রীরা এমপিরা এখন টিকটকার, এটা বললে ভালো হইতো। ফার্মের মুরগি এটা বললে ভালো হইতো, বলে বোধহয় এটা বলে ছাত্রদল নেতা বোধহয় একটু ভুল করে ফেলছে মনে, অথবা আপনারা ভুল শুনছেন। না না, ছাত্র দলের আরেক নেতা তো এমন বলছে যে এখন আর আমরা ছাত্রলীগ না যে সহ্য করব, শেখ হাসিনা নাই, ঘরে যা, শেখ হাসিনা নাই, থাকলে বুঝতে কি জিনিস আন্দোলন। তার মানে বোঝা গেল যে সে ছাত্রলীগ সহ্য করতে, এরা করবে না। না, হ্যাঁ, এই ধরনের ভিডিও আছে এখন বাইরে। ভালো কথা। এই জন্যই আমি কিন্তু বলেছি যে শেখ হাসিনা যেদিন ঘোষণা দিয়ে ডেট দিয়ে আসবেন, আমি বলেছিলাম যে ওইখানে যে লক্ষ লক্ষ মানুষ হবে তার 25% কিন্তু এই জুলাই সন্ত্রাসীরাও থাকবে। কেন? কারণ তারা বুঝতে পারছে যে তারা কি ঠেলাটা খেয়েছে, অর্থাৎ সুখে খাইতে ভূতে খেলেছে, এরা বুঝতে পারছে। তো আমার মনে হয় আপনি যেটা বলেন এটাই সত্যি হবে। এই পোলাপান দেখবেন শেখ হাসিনাকে ওয়েলকাম জানানোর জন্য বিমানবন্দরে থাকবে বা যশোর রোডে গিয়ে দাঁড়িয়ে থাকবে। তো এগুলো তো কিছু করতে হবে, 6 মাস তো মাঝখানে, তো 4-5 মাস আছে, কত কিছু ঘটবে। ঠিক আছে, দেখা যাক কি হয়। তবে আমি বিস্মিত হয়ে গেলাম মিলন সাহেব যে আমাদের ছাত্রদেরকে, হ্যাঁ শেষ করে দিচ্ছি, যে আমি বিস্মিত হয়ে গেলাম যে একজন উচ্চ শিক্ষিত মানুষ, একজন নেতা, একজন এমপি, একজন মন্ত্রী হয়ে এরকম ফাত্রা কথা ফাত্রামি তার মুখ থেকে বেরোবে, এটা আশা করিনি। আপনি ছাত্রদের ক্ষমা চাইতে হবে, পদত্যাগ তো করবেনই না, কারণ বাংলাদেশে তো এমপি মন্ত্রীরা এই সভ্যতা শিখে নাই যে পদত্যাগ করতে হয়, এটা তো একটা সভ্যতা, ভদ্রতা, সব সভ্যতায় জ্ঞান তো তাদের নাই। অন্তত তার ক্ষমা চাওয়া উচিত যে ছাত্রদের তিনি ফার্মের মুরগি বলেছেন, ইট শুড নট। ধন্যবাদ। জি, ফরিদ ভাই, রাশেদ হায়দার ভাই যুক্ত হয়ে সময় দিয়েছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞ। এবং অনেক দর্শক এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন, লাইক কমেন্ট শেয়ার করেছেন, সাবস্ক্রাইব করেছেন, আপনাদের প্রতি অনেক প্রীতি ও ভালোবাসা। দর্শক, আজকের আলোচনা আমরা এখানে শেষ করব, দেখা হবে পরবর্তী লাইভে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।